আমরা আজকে এখানে আলোচনা করছি 1975 সালের 25শে জুন মধ্যরাত্রিতে ভারতবর্ষের বুকে যে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়েছিল, আমরা দেখতে দেখতে এর মধ্যে 50 বছর অতিবাহিত হতে দেখেছি এবং তার প্রেক্ষাপটে আজকে একটা ভিন্নতর রাজনৈতিক সামাজিক পরিবেশ পরিমণ্ডলের মধ্যে আমাদের দেশের যে প্রবহমান অবস্থাটা, সেই সম্পর্কে আলোচনার নিরিখের সামনে দিনে আমাদের দায়িত্ব কর্তব্য কি হবে সে সম্পর্কেই আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান কিন্তু জরুরি অবস্থার 50 বছর পূর্তি উৎসব না। 50 বছর অতিবাহিত হয়েছে, অভিজ্ঞতাটা কি, আজকের পরিস্থিতি কি, তার একটা তুল্যমূল্য বিশ্লেষণ, তার জন্য 50 বছর আগের অভিজ্ঞতা এখানে উপস্থিত করার চেষ্টা হচ্ছে। স্বাধীনতার পর ভারতবর্ষে এই সময়ের মধ্যে 3 বার জরুরি অবস্থা জারি হয়েছে। জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, চীন এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সীমানা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়েছিল, ঐক্যমতে আসা যাচ্ছিল না। সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে পরবর্তী সময়ে যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৈরি করতে ভূমিকা নিয়েছিলেন, সামগ্রিকভাবে কমিউনিস্ট পার্টি না বললেও এরকম যারা, তারা কমিউনিস্ট পার্টির ভেতর থেকেই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানিয়েছিলেন, বিরুদ্ধে না গিয়ে, শক্তি প্রয়োগ না করে উভয় রাষ্ট্রের নেতৃত্ব, পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা বসুন, আলোচনা করুন, এর একটা মীমাংসা করার চেষ্টা করুন। কিন্তু সেটা হলো না। কমিউনিস্ট পার্টির ভেতরে যারা এই বক্তব্য সেদিন রাখছিলেন, তাদেরকে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করেছিল জওহরলাল নেহরু সরকার। এবং আপনাদের জানার জন্য বলছি, সেই সময়ে তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের একটা বড় অংশ, যারা পরবর্তী সময় সিপিআই নেতৃত্বে ছিলেন এবং এই পার্টিটাকে চালিয়ে গেছেন, তারাই কমিউনিস্ট পার্টির ভেতরে কারা কারা চীনের সঙ্গে সংঘর্ষ না, বিরোধ না, আলোচনা করে মীমাংসার পক্ষে কথা বলছেন, তাদের নামের তালিকা জওহরলাল নেহরুদের হাতে তুলে দিয়েছিলেন। কাজেই এই ইতিহাস নতুন প্রজন্ম জানে না, পুরনো প্রজন্মের অনেকের জানা নেই। কাজেই এটা জানবার জন্য, উপলব্ধিতে রাখবার জন্য আমি কথাটা এখানে উল্লেখ করলাম। এবং সেই তালিকা হাতে নিয়ে যারা সেদিন মীমাংসা চাইছিলেন, তাদেরকে জেলখানায় পুড়ে দিয়ে বলছিল এরা চীনের দালাল, ভারতবর্ষের শত্রু, রাষ্ট্রবিরোধী, এরকম ভাবে চিহ্নিত করার চেষ্টা করেছে। সেই সময় জরুরি অবস্থা দীর্ঘদিন চলেনি। একটা সময় ভারত সরকার যখন শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে, সেই সময় চীনের যে সরকার, তারা একটু রুখে দাঁড়িয়ে তাকে যখন মোকাবেলা করার চেষ্টা করেছে, ভারত তার অবস্থান ধরে রাখতে পারেনি। সে জায়গা ছাড়তে ছাড়তে ভেতর দিকে আসছিল। তখন বিনোবা-ভাবে, ভুদান যজ্ঞের যিনি নেতা, তিনি কমিউনিস্ট না, কংগ্রেস দল করেছেন এটাও ঘটনা না। তিনি তার নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন পরিস্থিতিতে তার মতামত তিনি ব্যক্ত করতেন। মূলত গরিবাংশের মানুষ যারা, ভূমিহীন যারা, তাদের মধ্যে জমি বন্টন করা এটা একটা গুরুত্বপূর্ণ সংগ্রাম। এই সংগ্রামে তিনি নেতৃত্ব করছিলেন। তিনি
ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করেছেন, এই যে চীনের সঙ্গে যুদ্ধটা বাঁধাবার চেষ্টা করলে, শক্তি দেখাবার চেষ্টা করলে, তোমাদের 2 বছর পর চীন স্বাধীনতা অর্জন করে সমাজতান্ত্রিক ব্যবস্থা পত্তন করেছে 2 বছর পর। এখন তারা যখন রুখে দাঁড়ালো, তুমি যখন শক্তি প্রদর্শন করতে গেলে দাঁড়িয়ে থাকতে পারলে না, তো কেন এই জায়গায় যাচ্ছ? ঠিক আছে, পাশাপাশি রাষ্ট্র সীমানা নিয়ে বিরোধ থাকতেই পারে। আমাদের জীবনের অভিজ্ঞতা কি, যাদের বাড়িঘর আছে, পাশের আমাদের সীমানার সাথে আরেকটা পরিবার আছে, বেড়া ভেঙে গেলে পর নূতন করে বেড়া লাগাতে গেলেই এটা নিয়ে বিরোধ হয়ে যাচ্ছে। 1 হাত ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, 1 বিঘত ভিতরেও ঢুকিয়ে দিয়েছেন, এটা তো আপনার জায়গা না, আমাদের জায়গায় কেন আসছেন? এটা আমাদের জীবনের দৈনন্দিন অভিজ্ঞতা। তো রাষ্ট্রের ক্ষেত্রে এটা হওয়া অস্বাভাবিক না, এবং সেই জায়গায় বিনোবাভাবে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, শক্তি প্রদর্শন করতে গিয়ে বুঝেছো তো তোমাদের কোমরের জোর কত, শক্তি মানে অবস্থানটা কি, একটা ধাক্কা সহ্য করতে পারলে না, তো কেন এই ঝামেলাটা করছো? কমিউনিস্ট পার্টির ভেতরে ছোট্ট যে অংশটা বলছিল আলোচনা করে মীমাংসা করো, বিনোবা ভাবে সেই সময় জওহরলাল নেহরুর দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন, এই অস্ত্র সংবরণ করো, চীনের সাথে বসো, তাদের নেতৃত্বের সাথে কথা বলো। সব জায়গায় চীন সঠিক অবস্থান নিচ্ছে, এটা নাও হতে পারে, তোমরা সঠিক অবস্থান নিচ্ছ সেটাও নাও হতে পারে। উভয় মিলে আলোচনা করে সীমানার যে বিরোধটা মীমাংসা করে, যুদ্ধ না, পার্শ্ববর্তী রাষ্ট্র, সুসম্পর্ক আমাদের মধ্যে বজায় রাখতে হবে, না হলে চীনেরও লাভ হবে না, ভারতেরও লাভ হবে না। আমি ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে একটু উল্লেখ করলাম। সেই সময় এটা 60-62 সালে। পরবর্তী সময়ে পাকিস্তানের ভেতর গণতন্ত্রের প্রশ্নে তৎকালীন যে পূর্ব পাকিস্তান, তাদের যে আন্দোলন, যেটা পরবর্তী সময়ে লিবারেশন মুভমেন্ট অথবা স্বাধীনতার মানে আন্দোলন বলেই খ্যাত হয়েছিল, সেই আন্দোলনটা যখন চলছিল তখন ভারত সরকার, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তিনি পূর্ব পাকিস্তানের এই যে লড়াইটা, ভারত রাষ্ট্রের জনগণের গণতান্ত্রিক যে অবস্থান, তাকে আমরা সমর্থন করছিলাম। আমাদের এখনো মনে আছে, আমরা তখন কলেজে পড়ি, 71 সাল, 70-71 সাল, সেটা আমার ত্রিপুরার কলেজে পড়ার শেষ বছর, এমবিবি কলেজের ছাত্র আমি। লড়াই চলছে পূর্ব পাকিস্তানের, তখনও তো বাংলাদেশ নাম হয়নি। হাজার হাজার মানুষ উৎখাত হয়ে পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আমাদের রাজ্য ত্রিপুরায় তৎকালীন লোকসংখ্যা ছিল 15.5 লক্ষ থেকে 16 লক্ষ, এবং পরবর্তী সময় দেখা গেল তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা বাধ্য হয়ে ত্রিপুরাতে রিফিউজির মতো আশ্রয় দিয়েছিলেন, তাদের সংখ্যা ত্রিপুরার তৎকালীন জনসংখ্যা ছাড়িয়ে গিয়েছিল। এই পরিস্থিতি, কিন্তু ভারত সরকার সেই সময়ও পূর্ব পাকিস্তানের জনগণের এই যে লড়াইটা প্রকাশ্যে সমর্থন করে পাশে দাঁড়িয়ে পাকিস্তানের ইয়াহিয়া খান যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা নিচ্ছিল না। আমার তো এখনো মনে আছে, আগরতলায় ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে 70 সালে ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হয়ে গেছে। কেরালার তিরুবনন্তপুরমে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার সংগঠনের তখন নাম ছিল ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন। কিন্তু 1970-এর ডিসেম্বরে এই কেরালায় যখন এই সর্বভারতীয় সংগঠন আত্মপ্রকাশ করলো, নাম নিল ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন নামান্তর হয়ে সেখানে ভারতের ছাত্র ফেডারেশন নাম নিল। এই নাম নিয়ে আগরতলায় প্রায় প্রতিদিন আমরা বাংলাদেশের জনগণের এই যে স্বাধীনতা লাভের জন্য মূল যে স্লোগান, গণতন্ত্র চাই, অর্থাৎ বাংলাদেশে সেই সময়ে নির্বাচনে
ইয়াহিয়া খান দলের সমর্থক যারা, তাদেরকে ব্যাপকভাবে পরাস্ত করে সেখানকার যে গণতান্ত্রিক শক্তি তারা সাফল্য অর্জন করেছে, কিন্তু তাদেরকে সেই অধিকার প্রয়োগ করার জন্য সাংবিধানিক নীতি এবং নির্দেশিকার ভিত্তিতে ইয়াহিয়া খান সরকার সেখানে ভূমিকা নিচ্ছিল না, নেতিবাচক ভূমিকা নিচ্ছিল। আমরা এটার পক্ষে মিছিল করে দাবি উত্থাপন করে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছিলাম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই লড়াইয়ে কেন ভারত সরকার তুমি কার্যকরী ভূমিকা নিচ্ছ না? এরকম পরিস্থিতিতে আমেরিকা ইয়াহিয়া খান সরকারের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র আমেরিকাকে ধমক দিয়ে বলছিল, এটা একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়, তুমি এটাতে নাক গলাতে পারো না। যেভাবে তুমি জাহাজ নিয়ে সমুদ্র পথে সেখানে অবস্থান নিয়ে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করছো, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, নিজেকে সংযত করো, না হলে তোমার আগে সমাজতান্ত্রিক রাশিয়ার যুদ্ধ জাহাজ সমুদ্রপথ অতিক্রম করে সেখানে উপস্থিত হবে এবং সেই জায়গায় তোমাকে মুখের মতো জবাব কিন্তু আমরা দেব। এরকম অবস্থান যখন সোভিয়েত রাশিয়া নিল, সেই সময় ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একটু সাহস সঞ্চয় করলেন এবং সেই সময় তিনি প্রকাশ্যে এসে এই তৎকালীন পূর্ব পাকিস্তানের এই যে লড়াইটা, লিবারেশন স্ট্রাগল, পরবর্তী সময় যেটা স্বাধীনতার লড়াই হিসেবে চিহ্নিত হলো, তার পাশে দাঁড়াবার চেষ্টা করলেন। সেই সময় জরুরি অবস্থা জারি করেছিলেন, কারণ আলটিমেটলি গিয়ে দেখা গেল যুদ্ধটা ইয়াহিয়া খান সরকার ভারত সরকার বা ভারতবর্ষের বিরুদ্ধে সেখানে চালিত করার চেষ্টা করলো। কারণ তারা বুঝতে পারল যে পূর্ব পাকিস্তানের এই লড়াইয়ে গোটা ভারতবর্ষের জনগণের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা, তাদের সমর্থন আছে এবং তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে লাখে লাখে মানুষ যারা তৎকালীন পূর্ব পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছিলেন, তারা কোথায় যাবেন? তারা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের মধ্যেই আশ্রয় নিতে বাধ্য হচ্ছিলেন। ভারত সরকার তাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, অবস্থানের ব্যবস্থা এবং চিকিৎসা, ঔষধপত্র, মহিলাদের, শিশুদের রক্ষণাবেক্ষণ সমস্ত ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিচ্ছিল। ত্রিপুরায় সেটা আমরা প্রত্যক্ষ করছিলাম। ফলে ইয়াহিয়া খান সরকার বুঝতে পারছিল ভারত সরকার বা ভারতবর্ষের মানুষের এই নৈতিক সমর্থন ছাড়া পূর্ব পাকিস্তানের এই লড়াই বেশি দূর যেতে পারে না। কাজেই ভারতবর্ষকে দমন করতে পারলেই, এই লড়াই থেকে আলাদা করতে পারলেই পূর্ব পাকিস্তানের এই আন্দোলনটাকে দমন করা যাবে। তাই ভারতবর্ষের বিরুদ্ধে ইয়াহিয়া খান সরকার বন্দুক ঘুরিয়ে ধরেছিল। তখন এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেছিলেন। এটা দ্বিতীয় জরুরি অবস্থা। এবং এই যে দুটো জরুরি অবস্থা জারি হলো, এ নিয়ে কিন্তু তখন কেউ বিরোধিতা করেনি। যদিও চীনের সঙ্গে সীমানা বিরুদ্ধে যখন এই যুদ্ধ প্রায় হলো, জরুরি অবস্থা জারি হলো, কমিউনিস্ট পার্টির একটা অংশ তখন বলছিল কেন এটা করছো, আমি সেটা উল্লেখ করেছি। এ হচ্ছে দ্বিতীয় জরুরি অবস্থা। তার পরবর্তী সময়ে কি হলো? ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য হিসাবে খ্যাতি লাভ করলেন। কারণ পাকিস্তান ভাগ হলো, পূর্ব পাকিস্তান আলাদা হলো, স্বাধীন বাংলাদেশ হলো, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনক হিসেবে খ্যাতি লাভ করলেন, রাষ্ট্রপ্রধান হলেন, সরকার পরিচালনার দায়িত্ব হাতে তুলে নিলেন। ভারত রাষ্ট্রের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হলো, এই পূর্ব পাকিস্তানকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী কার্যকরী ভূমিকা নিলেন। আর বাংলাদেশের লাখো লাখো মানুষ তারা যা লড়াই করলেন, অস্ত্র হাতে নিলেন, শহীদের মৃত্যুবরণ করলেন, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, এদের যে ভূমিকা, এটা কিন্তু কেউ তেমন গুরুত্ব দেওয়ার চেষ্টা করলো না। আমরা এটা বিরোধিতা করেছি, এটা ঠিক না। ভারত সরকার সেই সময়ে দেরিতে হলো, পরবর্তী পর্যায়ে যে ভূমিকা নিলেন
সোভিয়েত দেশের এই সাহসী ভূমিকার প্রেক্ষাপটে এটাকে ছোট করে আমরা দেখছি না, কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখো লাখো মানুষের এই যে জীবনদান, শহীদান, তাকে তো খাটো করে দেখা ঠিক না। তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা গেল আমাদের ভারত রাষ্ট্রের তৎকালীন কংগ্রেস দল ইন্দিরা গান্ধীকে এশিয়ার মুক্তি সূর্য হিসেবে উপস্থিত করে পরবর্তী পর্যায়ে লোকসভা নির্বাচন গেলেন, বিপুল ভোটের ব্যবধানে ইন্দিরা গান্ধী জয়যুক্ত হলেন, পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি বৃত হলেন। এর পরবর্তী পর্যায়ে ইন্দিরা গান্ধী নিজের যে ওজন এটা পরিমাপ করতে পারছিলেন না, মাটি থেকে পা উঠে যাচ্ছিল, ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলেন। পূবকে পশ্চিম, পশ্চিমকে পূব, উত্তরকে দক্ষিণ, দক্ষিণকে উত্তর, চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ। অর্থাৎ ইন্দিরাই ভারত আর ভারতই ইন্দিরা। কংগ্রেস দলের নেতারা তারাই স্লোগান দিলেন ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। তো মাথা তো খারাপ হবে। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আন্দোলন কিন্তু চলছিল। কি আন্দোলন? জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের আয়ের পরিমাণ কম, জিনিসপত্র কিনতে পারছে না, অর্ধাহার অনাহার চলছে, অনাহার মৃত্যু হচ্ছে, সন্তান বিক্রি হচ্ছে, সারা দেশেরই রাজ্যে রাজ্যে লড়াই বাড়ছে, কলে কারখানায়। ছাত্রদের আন্দোলন এটা অত্যন্ত জঙ্গি চেহারা নিচ্ছিল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সামনের সারিতে তারা চলে আসছিলেন। তার সাথে যুবকরা যুক্ত হচ্ছিলেন। যুব সংগঠন সেভাবে তৈরি হয়নি, কিন্তু ছাত্রদের সাথে মিলে ছাত্র যুবরা একসাথে হয়ে একটা দারুণ আন্দোলন তৈরি করছিলেন। আস্তে আস্তে এই আন্দোলনটা ব্যাপকতা লাভ করছিল এবং সব কিছুর সাথে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং কাজ, এই বিষয়গুলি যুক্ত হচ্ছিল। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীর যে স্বৈরাচারী মনোভাব, তার দলের যে নেতৃত্ব, দলের অভ্যন্তরে যে গণতন্ত্র, তাকেও তিনি সংহার করেছেন। বলে দলের ভেতরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একদিকে যেমন জনবিক্ষোভ আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, দলের ভেতরে একটা অংশ তাকে যখন কিছুই শোনাতে পারছে না, বুঝাতেই পারছে না, তার ভাবনাই শেষ ভাবনা, তার চিন্তাই শেষ চিন্তা, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এই পরিস্থিতিতে দলের ভেতর থেকে একটা ক্ষোভ ধুমায়িত হতে শুরু করে। ইন্দিরা গান্ধী এটা বুঝতে পারেন। আরে দলের ভেতর আমাকে বলছে একদিকে এশিয়ার মুক্তি সূর্য, আরেকদিকে আমার দলের ভেতরেই আমার বিরুদ্ধে কথাবার্তা বলছে, মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। একে তো দমন করতে হবে। একে যদি দমন করা না যায় তাহলে আমি কি করে এই ক্ষমতার মসনদ যেভাবে ভোগ করছি সেভাবে আমি এটা অব্যাহত রাখতে পারবো। এই পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামের যে ভূমিকাটা, এটাকে খাটো করে আমরা দেখছি না, কিন্তু আমাদের তখন মনে হয়নি যে এই আন্দোলন সংগ্রামটাই ইন্দিরা গান্ধীর ৭৫-এর ২৫শে জুন মধ্যরাত্রিতে জরুরি অবস্থা জারির মূল কারণ না। এই আন্দোলন সংগ্রাম কংগ্রেস দলের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ, এটা সুযোগ করে দিয়েছে ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার। এটাই তার কাছে তখন প্রধান বিপদ হয়ে দাঁড়িয়েছিল এবং তিনি বুঝতেই চাইছিলেন না জড় আন্দোলন, গণ আন্দোলন তার দলের ভেতর তার বিরোধী শক্তির মুখ খোলবার সুযোগ করে দিয়েছে। এটাকেই মূল তার কাছে দমন করা তখন প্রধান কারণ। তাই এই কারণেই শেষ পর্যন্ত জরুরি অবস্থা জারি করলেন ৭৫-এর ২৫শে জুন মধ্যরাত্রিতে। এবং এটা যে মন্ত্রিসভায় বসে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন, ঘটনা তা না। ২ থেকে ৩ মানুষের সাথে কথা বলেছে। তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবাংলায় স্বৈর সন্ত্রাস কায়েম করে, ভোট জালিয়াতি করে, জ্যোতি বসুর মতো লোক যে কেন্দ্র থেকে বারবার নির্বাচিত হচ্ছেন, সেই কেন্দ্রে ভোটার যারা, তাদেরকে ভোট কেন্দ্রেই যেতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি তাতে কমিউনিস্ট পার্টি, তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা এই ভোট বয়কট করলো। মধ্যবর্তীকালীন সময়ে ভোটের দিন তারা বললো এই ভোটে আমরা নাই,
এই কাণ্ড কারখানা করে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবাংলায় কমিউনিস্টদের যে উত্থান, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, একে প্রতিহত করবার জন্য ইন্দিরা গান্ধী ভীত সন্ত্রস্ত হয়ে এই সিদ্ধার্থ শঙ্কর রায়কেই, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, সেখান থেকে তুলে পশ্চিমবাংলায় পাঠিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেবার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। এবং তিনি তখন যে কয়েকজনের সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গ ছিলেন, কথাবার্তা বলতেন আভ্যন্তরীণ বিষয়, তার সুবিধা অসুবিধা নিয়ে, তার মধ্যে অন্যতম ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তার সঙ্গে কথা বললেন। আর তখন তার দুই পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী, সে ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তার যে লুক্কায়িত স্বপ্ন, এবং ইন্দিরা গান্ধীও তাকে সেভাবেই তৈরি করার চেষ্টা করছিলেন। তার অবর্তমানে সঞ্জয় গান্ধীই হবেন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী নিয়ে তিনি তত একটা ভাবতেন না। রাজীব গান্ধী এই সময় বিশেষ বিষয় নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতো না। সে প্লেন চালক, এই প্লেনই চালাচ্ছে, দেশের বিদেশেই ঘুরছে, দেশে আসছে না, ঘটনা তা না। রাজনৈতিক বিষয়ের সঙ্গে তার কোনো তেমন একটা গভীর সম্পর্ক ছিল না। এই সিদ্ধার্থ শঙ্কর, সঞ্জয় গান্ধী এবং হাক্সার কলেক ভদ্রলোক, তিনি সংবিধান বেত্তা, সংবিধান সম্পর্কে তার চেতনা খুব সমৃদ্ধ, কংগ্রেসেরই সমর্থক ইন্দিরা গান্ধীর নিকট। এই দু তিনজনের সঙ্গে কথা বলে, এবং বিশেষ করে পরবর্তী সময় যেটা জানা গেল, সিদ্ধার্থ শঙ্কর রায় পরামর্শ দিলেন এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে পরে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা ছাড়া দেশের অবস্থাকে মোকাবেলা করা, আরেকদিকে দলের ভেতরের যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা, তাকে প্রতিহত করা যাবে না। এবং ইন্দিরা গান্ধী এটাকে গ্রহণ করেই মধ্যরাত্রিতে ৭৫-এর ২৫শে জুন জরুরি অবস্থা জারি করলেন। আমাদের পার্টি দিল্লি অবস্থানকারী নেতৃত্বের এক দুজন মধ্যরাত্রিতে এটা জানতে পেরেছিলেন। যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো কি করলেন ইন্দিরা গান্ধী? সংবিধান সংশোধন করলেন। আমাদের সংবিধান তাতে কি বলেছে? বিধানসভা হোক, লোকসভা হোক, 5 বছরের জন্য ভোট, 5 বছর পর আবার নতুন করে ভোট হবে। তার ভিত্তিতে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারাই হয় রাজ্যের সরকার তৈরি করবেন অথবা কেন্দ্রের সরকার তৈরি করবেন। তো ইন্দিরা গান্ধী দেখছেন এর মধ্যে একটা ভালো সময় অতিবাহিত হয়ে গেছে, 3 বছর চলে গেছে, 72 ভোট হয়েছিল, সময় ফুরিয়ে আসছে, যেভাবে তার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে। কাজে এই পরিস্থিতিতে জয়প্রকাশ নারায়ণ একদিকে তিনি কংগ্রেস দলের লোক ছিলেন না, আরেকদিকে মোরারজি দেশাই কংগ্রেস দলের ভেতরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে চোখে চোখ রেখে, মুখের দিকে তাকিয়ে যিনি আঙুল তুলে কথা বলবার সাহস দেখাতেন, এদেরকে জেলখানায় বন্দী করলেন। তৎকালীন শাসক দলই একটা সময় স্বীকার করেছিলেন ৩৫,০০০-এর বেশি মানুষকে জরুরি অবস্থার সময়ে কারাগারে নিক্ষেপ করেছিলেন। যদিও পরবর্তী সময়ে অনেকেই বলেছিলেন এই সংখ্যা অনেক অনেক বেশি, কিন্তু সরকারই স্বীকার করেছে ৩৫,০০০-এর উপর কারান্তরালে নিক্ষেপিত হয়েছে। এবং তার মধ্যে প্রধানত অকংগ্রেসি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো, তাদের যারা জাতীয় রাজ্য স্তরের নেতৃত্ব এবং তাদের পরিচালিত বিভিন্ন গণতান্ত্রিক যে সংগঠন, সেই সংগঠনগুলোর যারা নেতৃত্ব, মানুষের মধ্যে গিয়ে যারা মানুষকে সংগঠিত করে জনস্বার্থে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে লড়াই করে, এদেরকেই বাছাই করে করে লিস্টে হাতে নিয়ে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যে রাজ্যে চিহ্নিত করে তাদেরকে কারান্তরালে নিক্ষেপ করেছিল। এবং আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দিয়েছিল, কারণ নেতৃত্বকে সবাইকে তো জেলখানায় নিয়ে গেল। আন্দোলনটাকে সংগঠিত করতে গেলে পর নেতৃত্বের তো প্রয়োজন আছে, বসবে, আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, জনগণের কাছে যাবে, ব্যাখ্যা করবে, মানুষকে নামাবে, তারপরে তো একটা আন্দোলন হবে। এই কাজটা করার জন্য যারা ভূমিকা নেবেন তাদেরই জেলখানায় পাঠিয়েছেন, আন্দোলনটাকে স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু তারপরেও ইন্দিরা গান্ধী নিশ্চিত হতে পারছিলেন না। এটার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ নানাভাবে ছড়িয়ে পড়ছিল, পত্র পত্রিকা প্রচার মাধ্যম, তখন টিভি
আজকের পরিস্থিতিতে জায়গায় এসছে, এরকম টিভি ছিল না, রেডিও ছিল। কিন্তু রেডিও বেসরকারি সংস্থা চালাতো না, এটা কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে ছিল, সরকারই রেডিও নিয়ন্ত্রণ করতেন। কাজে রেডিও মানে সরকারের বক্তব্য। আর পত্রপত্রিকা যেগুলো স্বাধীন সত্তা নিয়ে চলতো, ব্যক্তিগত মালিকানাধীন, এখানে যে এদিক সেদিক একটু সমালোচনা করত, সেই পত্রিকাগুলোর স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সংহার করলো, চালু করলো সেন্সর, অর্থাৎ পত্রিকাতে কি সংবাদ যাবে এটা রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রে সরকার কমিটি তৈরি করে দিল। তারা এটা দেখে দেবেন, যেটা বলবেন যে এটা ছাপা যাবে সেটা ছাপা যেত, যেটা বলতেন এটা ছাপা যাবে না সেটা ছাপা যেত না। এমনকি সম্পাদকীয়, যেটা পত্রিকার পরিচালক মণ্ডলীর স্বাধীন মতামত ব্যক্ত করার যে অধিকার, তার প্রতিফলন ঘটত সম্পাদকীয় স্তম্ভে। এই সম্পাদকীয় পর্যন্ত এই সেন্সরের মাধ্যমে তারা কাটাছেড়া করত। যে রতন বলছিল যে আমরা দেখেছি ত্রিপুরায় এরকম বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় কলাম খালি থাকতো, এটা সারা ভারতবর্ষেরই চেহারা। এমনভাবে এগুলি কেটে ছেটে দিত, পত্রিকার যে মালিক গোষ্ঠীর সম্পাদকীয় কলাম যারা লিখতেন তারা দেখতেন আমরা এগুলি কেটে ছেটে যা ছাপতে বলছে, এগুলো যদি ছাপি তাহলে তো পরোক্ষেই সরকারটাকেই সমর্থন করা হবে, তার যে আক্রমণ, তার যে অত্যাচার, বেবিচার, এটাকেই সমর্থন করা হবে। তাহলে মানুষ তো আমাদের পত্রিকা থুতু ফেলবে, ছিঁড়ে ফেলে দেবে, হাতে নেবে না, মানুষের কাছে তো আমরা মুখেই দেখাতে পারবো না, তাহলে এই পত্রিকা ছেপে আমাদের কি লাভ? এরকম জায়গায় পত্রিকার বড় অংশ খালি থাকতো, সম্পাদকীয় স্তম্ভ খালি থাকতো। ত্রিপুরাতে এই ঘটনা ঘটেছে। এগুলো করার পরেও যখন দেখছেন না, তারপরেও নিশ্চিত হতে পারছে না, তখন সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় 6 বছর করলেন। এটা লোকসভায় হোক বিধানসভায় হোক, এটাও কিন্তু তিনি করলেন। এবং এই পরিস্থিতিতে যদিও আন্দোলন সংগ্রাম সেভাবে সংগঠিত করা যাচ্ছিল না, কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ বাড়ছিল, বিদেশি যে প্রচার মাধ্যম, তাদের লোকরা আমাদের দেশে আসছিল, জনগণের যে মনের ভাবনা, নানাভাবে যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছেন, তার যে অভিব্যক্তি, এটা অনুধাবনের মধ্যে নিয়ে তাদের নিজ নিজ রাষ্ট্রে ফিরে গিয়ে তাদের যে প্রচার মাধ্যম, এগুলিতে যখন এগুলি দিতে শুরু করলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অভ্যুদয়ের পর এশিয়ার মুক্তিসূর্য হিসাবে শ্রীমতী গান্ধীর যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, যার উপর ভিত্তি করে 72-এর লোকসভা নির্বাচনে দারুণ একটা সাফল্য নিয়ে তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে একটা ভাবমূর্তি, এটার উপরে আঘাত আসতে শুরু করলো। এই ইন্দিরা গান্ধী, তিনি তো স্বৈরাচারেরও অধম, অত্যাচারী। কি করছেন তিনি? কিসের এশিয়ার মুক্তিসূর্য? কাজে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রাষ্ট্রের প্রধানমন্ত্রী, পার্টিকুলারলি শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সম্পর্কে একটা ভিন্ন মত, সমালোচনার দৃষ্টিভঙ্গি, সেটা প্রসারিত হতে শুরু করলো এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্নতায় ভুগতে শুরু করলেন। আগে তার কথা শুনবার জন্য আন্তর্জাতিক পরিসরে মানুষ যখন উৎকীর্ণ থাকতেন, সেখান থেকে মানুষ কিন্তু নিজেদের সরিয়ে নিতে আরম্ভ করলেন এবং বিভিন্ন রাষ্ট্রের প্রচার মাধ্যমে ভারত রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যবস্থা, পার্টিকুলারলি ইন্দিরা গান্ধীর সম্পর্কে সমালোচনা মুখর এই সমস্ত সংবাদাদি উঠতে শুরু করলো। ইন্দিরা গান্ধী দেখলেন যে অবস্থাটা আস্তে আস্তে খারাপ দিকে চলে যাচ্ছে। আবার তার যে গোষ্ঠী, ছোট্ট গোষ্ঠী, তার সঙ্গে আলোচনা করলেন এই পরিস্থিতি থেকে কি করে নিস্তার পাওয়া যায়। তখন তাকে আবার পরামর্শ দেওয়া হলো যে এখন তো নেতৃত্ব, বিরোধী নেতৃত্ব, এরা তো সবাই জেলখানায়। এই সময়ে 6 বছরও কাছাকাছি চলে আসছে, সময় না নিয়ে আকস্মিকভাবে লোকসভার নির্বাচন ডাকুন। তো লোকসভার নির্বাচন ডাকলে জেলে যাদের ঢুকিয়েছেন তাদেরকে জেলে রেখে নির্বাচন করা যাবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে এমনিতে আপনার সম্পর্কে যে সমালোচনা উঠছে এবং এতে আপনার ক্ষতি হচ্ছে, তাদেরকে জেল থেকে ছাড়তে হবে। জেল থেকে যদি ছাড়েনও, এরা চট করে এই 19 মাস, 20 মাস, 21 মাস জেলখানা কারান্তলারে থেকে বেরিয়ে এসে চট করে সংগঠিত হয়ে
আপনাকে বা আপনার দলকে মোকাবেলা করার মতো জুৎসই ভূমিকা নিতে পারবে না, এবং এই সুযোগ নিয়ে তাদেরকে পরাস্ত করে আপনি আবার লোকসভায় একটা বিশাল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরে আসবেন, প্রধানমন্ত্রী হবেন। তো ইন্দিরা গান্ধীর এই যে পরামর্শটা তার মনে ধরলো, তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে ভালোই তো বলেছে, ঠিকই তো বলেছে, তাহলে এটাই আমি করি। এবং তিনি হঠাৎ করে এই লোকসভা নির্বাচন ঘোষণা করলেন 1977 সালে। আমরা যারা কমিউনিস্ট পার্টি তখন করি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমাদের কাছে ব্যাপারটা বিস্ময় তৈরি হয়েছিল। কারণ আমাদের পার্টির নেতৃত্বের মধ্যে তখন একটা বিরোধ চলছিল। একটা অংশ মনে করছিলেন ভারতবর্ষে আর গণতন্ত্র ফিরে আসবে না, এটা ধীরে ধীরে ফেসিবাদের দিকে যাচ্ছে। আর একটা অংশ বলবার চেষ্টা করছিলেন এটা বোধহয় আমরা পরিস্থিতির অবমূল্যায়ন করছি, গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক আছে, কিন্তু গণতন্ত্র ফিরে আসবে না এটা মনে করার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষকে যে জেলখানায় পরিণত করেছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের আস্তে আস্তে বিকশিত করতে হবে। দৈনন্দিন অর্থনৈতিক সমস্যা দিয়ে আমরা আরম্ভ করব, তার সঙ্গে মিলিয়ে এই বিষয়গুলি নিয়ে আমাদের বেরোতে হবে। এ নিয়ে আমাদের পার্টির মধ্যে তখন যেটা দ্বন্দ্ব ছিল না, বিরোধ ছিল না মনে করার কারণে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, এটা তো রক্তমাংসের পার্টি, জীবন্ত পার্টি, স্বাধীনভাবে মতামত ব্যক্ত হতো, তাতে তর্ক হতো, বিতর্ক হতো, এবং এর ভিত্তিতে আমাদের যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি তার ভিত্তিতে সিদ্ধান্ত হতো, এবং এটি আমরা কার্যকরী করতাম। কাজে আমাদের পার্টির মধ্যে হঠাৎ করে যখন এই নির্বাচন ঘোষণা হলো, আমরাও তখন দেখলাম গোটা পার্টির কাছে একটা প্রশ্ন, আর আমাদের নেতৃত্বের বড় অংশই জেলখানায়। এই হচ্ছে পরিস্থিতি। তিনি ভোট ডাকলেন, ভোট হলো 77-এ। জেলখানা থেকেই বিরোধীরা যতটা পেরেছেন আলাপ আলোচনা করে তারা ঠিক করলেন একটা পার্টি তৈরি করো, ইন্দিরাকে হারাতে হবে। কংগ্রেসের চাইতেও তাদের কাছে প্রশ্ন আসলো ইন্দিরা গান্ধীকে হারাতে হবে, তাকে কোনো মতেই জিততে দেওয়া যাবে না, আর যাতে সে প্রধানমন্ত্রী হতে না পারে। স্বৈরাচারের চরম সীমায় সে চলে গেছে। জনতা পার্টি তৈরি হলো, তারা জেলখানা থেকে বেরোলেন, বেরিয়ে তারা এই পার্টির নাম ঘোষণা করলেন এবং আহ্বান করলেন সব জায়গায় কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে, পার্টিকুলারলি ইন্দিরা গান্ধীর প্রার্থীর বিরুদ্ধে প্রতি কেন্দ্রে একজন করে প্রার্থী দাঁড় করাবার চেষ্টা করো। যদিও এই আহ্বান ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রতি কেন্দ্রে কার্যকরী করা সম্ভব হয়নি, অধিকাংশ ক্ষেত্রে এটা বহুলাংশে এটা কার্যকরী করা হয়তো সম্ভব হয়েছে। সেই ভোট হলো। ইন্দিরা গান্ধীর মূল্যায়ন, হিসাব, অঙ্ক তাকে ব্যর্থ প্রমাণিত করে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম কংগ্রেস দলকে ব্যাপকভাবে পরাস্ত করে অকংগ্রেসী রাজনৈতিক দল, যদিও সেই দলের ভেতরে একসময়ের কংগ্রেসের যারা নেতৃত্ব, মোরারজি দেশাই সহ তাদের কথাই বলছি, তারা এই দলের নেতৃত্বের অন্যতম অংশীদার, তারাই কিন্তু নির্বাচনে জয়যুক্ত হলেন। সেখানে গিয়ে নতুন সরকার তৈরি হলো, জনতা পার্টির সরকার, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন। এই দেশের যে পরিস্থিতি, আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের রাজ্যে কিন্তু 1975-এর 25শে জুনের মধ্যরাত্রের আগে থেকেই জরুরি অবস্থা জারি করে গোটা ভারতবর্ষের ইন্দিরা গান্ধী যে আক্রমণটা সংগঠিত করেছিলেন, এই আক্রমণ ত্রিপুরায় সুখময় সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস দলের তখন যে সরকার 1.5-2 বছর আগে থেকেই শুরু করেছেন। তার ব্যাকগ্রাউন্ডটা কি, পেছনের ইতিহাসটা কি? ত্রিপুরাতে তখন 30 সদস্য বিধানসভা, এই 30 সদস্যের মধ্যে 27 জনই কংগ্রেস দলের লোক। সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, 3 জন বিরোধী দল, তার মধ্যে 2 জন হচ্ছেন সিপিআইএম, অভিরাম দেববর্মা এবং আমাদের খোয়াইয়ের কি জানি নামটা, বিদ্যা দেববর্মা, আর সিপিআই অঘর দেববর্মা, চরিলাম থেকে তিনি জিতেছিলেন। এই 3 জন, আর 27 জনই কংগ্রেসের।
আমাদের লড়াই চলছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে, পূর্ণ রাজ্য চাই, খণ্ডিত না। ত্রিপুরা গণতান্ত্রিক একটা পূর্ণ রাজ্যের যে অধিকারগুলি, সুযোগগুলো, এগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এটা এইভাবে চলবে না। ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিতে হবে। শেষ পর্যন্ত 1972 সালে ত্রিপুরাকে পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হলো এবং তার সাথে সাথে বিধানসভার আসন সংখ্যা বাড়িয়ে 60 করা হলো এবং বিধানসভার নির্বাচন ডাকা হলো। সেই নির্বাচনে কংগ্রেস দল 42 আসনে জিতল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরাসরি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীরা 16টা আসনে জিতলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে 2টো আসনে নির্দল প্রার্থী জিতলেন, একজন অজয় বিশ্বাস আর একজন কমরেড শর্মা ধর্মনগরের। তিনি একটা বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এই দুজন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে তারা জয়যুক্ত হলেন। কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই যে ফলাফল, এটা তারা বিচলিত হলো, বিশ্বাসই করতে পারেনি। কি করে এটা হলো? ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য, তিনি 72-এর নির্বাচনে বিরাট সাফল্য অর্জন করেছেন। তারপরে সেই জায়গাতে ত্রিপুরার পূর্ণ রাজ্যের অধিকার দিলেন। এরকম জায়গায় ভোট 60 আসন দিলেন 30-এর জায়গায়। তার মানে তারা ধরে নিয়েছে সবাই চোখ কান বন্ধ করে কংগ্রেসকেই ভোট দেবে। কিন্তু এর অন্তর্বর্তীকালীন সময় যে নানা আন্দোলন, নানা লড়াই, নানা সংগ্রাম, তাতে যে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর গুরুত্বপূর্ণ ভূমিকা, তাতে যে জনগণের ভাবনা চিন্তার মধ্যে মৌলিক পরিবর্তন ঘটছে, একে তারা মূল্যায়নের মধ্যেই নেওয়ার চেষ্টা করলেন না। তার প্রতিফলন ঘটল ভোটের বাক্সে। তাদের ধারণা ছিল এই যে 30 আসনের বিধানসভাতে যে 3টা আসন 2টা কমিউনিস্ট পার্টি পেয়েছিল, এগুলোও শূন্য হয়ে যাবে, 60-60ই তারা জিতবে। এরকম জায়গায় গিয়ে দেখা গেল তারা 42, আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এখানে দেখা গেল তারা 18 আসন। আর 42-এর মধ্যে একটা আসন জিতেছিল সিপিআই কংগ্রেসের সঙ্গে। জুলু দাস, তিনি সিপিআই তখন নেতা সম্পাদক, তিনি বিলুনিয়ার শহরের যে কেন্দ্র, সেই কেন্দ্র তিনি জয়যুক্ত হয়েছিলেন। তখন এই সিপিআই এবং কংগ্রেস একসাথে চলছিল। আমি আগে উল্লেখ করেছি চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ, সেই সময় থেকে কংগ্রেসের সাথে সিপিআই নেতৃত্বের সমঝোতা, এবং এই সিপিআই কিন্তু জরুরি অবস্থাকে সমর্থন করেছিল, এটা আমি বলে রাখলাম। তো এই সময়ে এই যে ফল, এই ফলটা সুকুমার সেনগুপ্ত কোনো মতেই মেনে নিতে পারেননি। সুকুমার সেনগুপ্ত এবং সচিন্দ্রলাল সিংহের মধ্যে বিরোধ চলছিল। তো সচিন্দ্রলাল সিংকে সরিয়ে দিয়ে সুকুমারের হাতে নেতৃত্ব দিয়ে তাকেই মুখ্যমন্ত্রী করা হবে জয়যুক্ত হতে পারলে পর, এই ধরনের একটা ভাবনা তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে ছড়িয়ে দিয়ে ভোট করলেন। তারা জিতলেন 42 আসনে, 41টা সরাসরি কংগ্রেস, একটা সিপিআই। সুকুমার সেনগুপ্ত মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই যে 18 আসনের জয়, এটা কোনো মতেই তারা হজম করতে পারছিলেন না। পাল্টা আক্রমণ সংগঠিত করে তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু উল্টো যেটা দেখা গেল, এই যে 18 আসনে জয়যুক্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বিধানসভার যে শক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিধানসভায় বিরোধী দলের মানে যে সম্মান, যত আসন পেলে সেখানে 1/10 আসন জিতলে পরে বিরোধী দল অধিকার পাওয়া যায়, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সে অধিকার পেল। নৃপেন চক্রবর্তী তিনি বিরোধী দলের নেতা হলেন। এই 18 জন সদস্যকে নিয়ে ত্রিপুরার গ্রামে গঞ্জে শহরে নগরে শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, অনুপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে দৈনন্দিন লড়াই সংগ্রাম, এদের যে স্লোগান, এই যে দাবি, এগুলো বিধানসভার ভেতরে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তুলে সরকারটাকে কোণঠাসা করার চেষ্টা করত। এবং যে বিষয়ে জনগণ আন্দোলন সংগ্রাম সেভাবে সংগঠিত করছে না, কিন্তু সরকার জনবিরোধী ভূমিকা নিচ্ছে,
এই বিষয়ে বিধানসভার ভিতরে তারা সোচ্চার হয়ে বিধানসভার বাইরের যে জনগণ তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে বৃহত্তর আন্দোলন তৈরি করার ক্ষেত্রে উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। এই সময়ের মধ্যে 4 দফা দাবি উপজাতির জনগণের মৌলিক দাবি, এই দাবিতে সেই সময়ে সিপিআই আলাদা, উপজাতি যুব সমিতি আলাদা, তারা এককাট্টা হয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদ তার বিরুদ্ধে সেখানে পরোক্ষে কংগ্রেসের হাত শক্তিশালী করার চেষ্টা করছিল। তাদেরকে কুণ্ঠাসা করে এই 4 দফা দাবিতে ত্রিপুরায় ব্যাপক আন্দোলন হলো এবং একটা নির্দিষ্ট তারিখে সারা ত্রিপুরায় আইন অমান্য আন্দোলন সংগঠিত হলো। আপনারা শুনছিলেন অবিভক্ত বিলোনিয়া, জুলাইবাড়ি তখন বিলোনিয়ায়, সেই জুলাইবাড়িতে যখন আইন অমান্য আন্দোলন করে ব্লকের দিকে মিছিল যাচ্ছিল সুকুমার সেনগুপ্তের পুলিশের গুলিতে, সেখানে আমাদের সেই সময়ের গণমুক্তি পরিষদ তার অন্যতম যুব নেতৃত্ব তিনি সেখানে জীবন দেন, শহীদের মৃত্যুবরণ করেন। আমরা এখনো প্রতি বছর তার যে সেই দিন স্মরণ করি। আমরা ভাষা আন্দোলনের শহীদ বলি, যদিও এই আন্দোলনটা শুধু ভাষার দাবি ছিল না, 4 দফার মধ্যে ভাষা অন্যতম দাবি, ককবরক ভাষা। এই যে আক্রমণ, এই আক্রমণ সারা ত্রিপুরার মধ্যে এই সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা তৈরি করলো। অন্যান্য আন্দোলন চলছে, তার পরবর্তী পর্যায়ে বৃহত্তর যে আন্দোলন সেটা হচ্ছে শিক্ষক কেরানি কর্মচারীদের লাগাতার আন্দোলনের ডাক দিলেন। যখন এই সরকার শচীন সিংয়ের সময়ও শোনেনি, সুকুমার সেনগুপ্ত শোনার চেষ্টা করছে না। কি দাবি? অর্থনৈতিক কিছু দাবি, ডিএ থেকে শুরু করে বেতন ভাতা বাড়ানো এবং সেখানে তাদের ট্রেড ইউনিয়ন কতগুলি অধিকার, গণতান্ত্রিক অধিকার, যেগুলি এই সুকুমার সেনগুপ্ত মানতে রাজি ছিলেন না। এর বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলনে গেলেন। এই আন্দোলন দমন করার জন্যে আন্দোলন শুরুর 24 ঘন্টা আগেই অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠন তাদের নেতৃত্বকে গ্রেপ্তার করে জেলখানায় পুরে দিল এবং পরবর্তী পর্যায়ে আন্দোলন যখন শুরু হলো সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করছিলেন তাদের একটা অংশ নেতৃত্বকে গ্রেপ্তার করে জেলখানায় পুরল। 31 জন তাদেরকে ছাঁটাই করলো, এই আন্দোলনকে বেআইনি ঘোষণা করলো এবং এই আন্দোলন চলতে চলতে 10 দিন 11 দিন যখন অতিক্রান্ত হলো, কংগ্রেস দলের বিধায়ক যারা, ওই যে 41 জনের কথা বললাম, তাদের একটা অংশ এই আন্দোলনকে সমর্থন করে সুকুমার সেনগুপ্তের চাপ সৃষ্টি করে এই কর্মচারী আন্দোলনের নেতৃত্বের সাথে কথা বলে মীমাংসা করে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু সুকুমার সেনগুপ্ত শুনবার মতো অবস্থায় ছিলেন না। তিনি এই আক্রমণ সংগঠিত করে চলবার চেষ্টা করছিলেন। তখন আন্দোলনের যারা নেতৃত্ব, সর্বভারতীয় কর্মচারী আন্দোলনের নেতৃত্ব ত্রিপুরায় আসলেন এবং গোপনে আলোচনা করে যেই ধরনের আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছেন তাতে করে এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করা কঠিন হয়ে যাবে। শিক্ষক কেরানি কর্মচারী তাদের সবার মন মানসিকতা এক না, তারা বিপ্লবী না, তারা বিপ্লবী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার ফেলে নতুন সরকার তৈরি করার দৃষ্টিভঙ্গি নিয়ে যে আন্দোলনে অংশগ্রহণ করছেন ঘটনা তারা, কিন্তু এই 10 দিন 11 দিন যাবৎ লড়াইটাকে যে জায়গায় নিয়ে গেছেন, গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে শিক্ষক কেরানি কর্মচারীদের এই ধরনের লাগাতার আন্দোলনের অভিজ্ঞতা নাই। সেখানে তারাও পরামর্শ দিলেন। আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব, কর্মচারীর আন্দোলনের নেতৃত্ব গোপনে বসে ঠিকঠাক করে ঠিক করলেন যে না, শর্তহীনভাবেই দাবি ঠিক রেখে এই আন্দোলন লাগাতার আন্দোলন আমরা প্রত্যাহার করে নেব। 13 দিনের মাথায় এই আন্দোলন প্রত্যাহারিত হলো এবং সুকুমার সেনগুপ্ত ভাবলেন তারই জয় হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে ঘৃণা যে সেখানে অনেক দূরে চলে যাচ্ছে এটাকে সেই হিসাবের মধ্যেই রাজি না এবং সে বরং আরো নতুন করে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। এরকম জায়গায় জরুরি অবস্থা জারি হলো এবং এই জরুরি অবস্থা জারি হওয়ার আগে বিধানসভায় বাজেট অধিবেশন ডাকা হলো। আমি যে কথা বলছিলাম যে জরুরি অবস্থা জারির 1.5 বছর আগে ত্রিপুরায় জরুরি অবস্থার চাইতে বড় আক্রমণ সুকুমার সেনগুপ্ত জারি করেছিলেন। এই যে আন্দোলনগুলি বললাম, বিধানসভা যখন বাজেট অধিবেশন ডাকলো তখন বিরোধী দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই আক্রমণগুলি তীব্রভাবে সমালোচনা করলো, ছাঁটাই কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করলো এবং তাদের দাবিগুলি আলোচনা করে মীমাংসা করার প্রশ্ন তুলল। 4 দফা দাবির যে আন্দোলন
সেই দাবিগুলো মীমাংসা করার দাবি তুলল। আমাদের যে এই উপজাতি নেতা, তাকে যে সুকুমার সেনের পুলিশ গুলি করে হত্যা করলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠল, এই পরিবারের পাশে দাঁড়াবার দাবি উঠল। এগুলো কোনো কিছুই সুকুমার সেনগুপ্ত মানতে রাজি না। সেই সময়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যখন দেখলেন একদিন দুদিন যাওয়ার পর এ তো কোনো কথাই শুনছে না, তার মতো করে সে চলবার চেষ্টা করছে বিধানসভার ভেতরে, তখন তারা ঘোষণা করলেন যে কিসের বিধানসভা, এটা স্বৈরাচারের একটা আখড়া। কাজে সেই জায়গায় তারা বললেন বিধানসভার ভেতরেই আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসছি, যতক্ষণ আমাদের কথা শোনা না হবে। এই যে বিষয়গুলো আমরা উপস্থিত করলাম, 4 দফা দাবি, শিক্ষক কেরানি কর্মচারীদের দাবি, ছাত্র যুবদের দাবি, কৃষক শ্রমিকদের দাবি, এগুলো নিয়ে যদি কোনো মীমাংসার ব্যবস্থা এই সরকার না করে, আমরা অনির্দিষ্টকালের জন্য বিধানসভার ভেতরেই অবস্থান করব। ভারতবর্ষের কোনো বিধানসভায় এর আগে এরকমভাবে বিধায়করা বিধানসভার ভেতরে, অর্থাৎ যেই ঘরটার মধ্যে বিধানসভা অবশ্যই তার ভেতরে, বিধানসভার চত্বরে না, এলাকায় না, ভেতরে, ওখানে যারা বসলেন যে আমরা এখানে আছি, দিবারাত্র আমরা থাকবো, বাইরে আমরা যাব না। এই পরিস্থিতিতে নৃপেন চক্রবর্তী সহ বিধানসভায় যারা ছিলেন বিরোধী দলের 11 জন এমএলএকে অ্যারেস্ট করে মধ্যরাত্রিতে তাদেরকে জেলখানে নিয়ে গেল। জেলখানায় রাখলো না, পাঠিয়ে দিল তামিলনাড়ুতে, ভেলুর জেলে। ভয়ে সন্ত্রস্ত হয়ে এদেরকে ত্রিপুরার জেলে রাখলে তারা না আবার জেল ভেঙে বেরোয়, অথবা তাদের না জেল থেকে বের করার চেষ্টা করে, তাদেরকে ওখানে পাঠিয়ে দিল। এ হচ্ছে ঘটনা। এবং বাইরের যে আক্রমণ, সে আক্রমণগুলি চলতেই থাকলো। এবং বিধায়কদের আক্রমণ যে গ্রেপ্তার করলো, এটা 11-এর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এর বাইরেও যারা ছিলেন আরো 6 জন 7 জন, সবাইকে না, তাদের অধিকাংশকে পরবর্তী সময় যার যার বাড়িঘর থেকে গ্রেপ্তার করে তাদেরকেও সেই ভেলুর জেলেই পাঠানো হলো। এরকম পরিস্থিতির মধ্যে জরুরি অবস্থা জারি হলো। এবং এই সরকারটা তখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বাজেট পাস করতে পারবে কিনা। বাজেট যদি পাস করতে না পারে তাহলে অসুবিধা হবে। এবং এই যে জেলখানায় পাঠালো, এর মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে সে মনে করলো যে এবার হয়তো বাজেটটা পাস করা যাবে। তখন এই বাজেট নিয়ে কারার মাথায় ব্যথা, জরুরি অবস্থা জারি হলো। জরুরি অবস্থা জারি হওয়ার পর এটাও জানা থাকা দরকার, সবাই জানেন না, কেউ কেউ জানতে পারেন, এমনকি কংগ্রেস দলের ক্ষুব্ধ বিধায়কদের মধ্যে একজন, তাকেও গ্রেপ্তার করলো সুকুমার সেনগুপ্ত, এবং তাকেও ত্রিপুরার জেলখানায় রাখলো না, ওই ভেলুর জেলে পাঠালো। দৈনিক সংবাদ পত্রিকা, তার যিনি সম্পাদক, এই পত্রিকা তখন বাইরের যে গণ আন্দোলন তার পক্ষে দাঁড়িয়ে কথা বলছিল, সংবাদ দিচ্ছিল। এবং এই পত্রিকা লড়াকু মানুষের হাতে হাতে আমাদের কর্মীরা, আমাদের নেতারা, আমি দেখেছি আমার মা কর্মচারী সংগঠন করেন, তারাও এই পত্রিকা অফিসে অফিসে বিক্রি করতেন। কেমন না, এরকম ভূমিকা তখন দৈনিক সংবাদের ছিল। তার যে এডিটর, তাকেও গ্রেপ্তার করে ওই আপনার ভেলুর জেলে পাঠানো হয়েছে। জরুরি অবস্থা জারি হওয়ার পর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলের বাইরে যে নেতৃত্ব, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্ব আলাপ আলোচনার মাধ্যমে। একটা অংশ কারান্তরে চলে গেলেন, বাকিদেরকে সাবধান থাকার বললেন, কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করতে পারলেন না। প্রায় 20 থেকে 25 জন গ্রেপ্তার হয়ে গেলেন। অধিকাংশ কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এদের নেতৃত্ব, যুব আন্দোলন, তাদের নেতৃত্ব, তারা গ্রেপ্তার হয়ে গেলেন। আরেকটা অংশ নেতৃত্বের সামনের সারির জেলখানার বাইরে যারা, দশরথ বীরেন্দ্রকে বাদ দিলে তারা 2 জন তখন লোকসভার সদস্য, তাদের তো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই, আর তাদেরকে গ্রেপ্তার করলে অসুবিধা হবে, তাদেরকে গ্রেপ্তারও করেনি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের একটা অংশ তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, গোপন অবস্থান তারা গ্রহণ করলেন। কেন? পার্টিটাকে তো রক্ষা করতে হবে। দশরথকে গ্রেপ্তার করা হয়নি, বীরেন দত্তকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু তারা তো ঘুরে ফিরে সংগঠন করার মতো কোনো সুযোগ নাই। যেখানেই যাবেন 24 ঘন্টা তাদের দিকে নজরদারি আছে, তাদের যেখানে যাচ্ছে কারা আসছে চিহ্নিত করে মিটিং শেষ হলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তাহলে পার্টিটাকে তো আরো পঙ্গু করে দেওয়া হবে। ফলে তাদের পক্ষে ঘুরে ফিরে মিটিং ইত্যাদি করা খুব কঠিন ছিল।
এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে যারা গেলেন তারাই ঘুরে 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 সাবরুম থেকে আরম্ভ করে ধর্মনগর পর্যন্ত পার্টির নেতৃত্বের সঙ্গে, এর মধ্যে যারা আপনার আন্ডারগ্রাউন্ডে গেলেন তাদের সঙ্গে কথা বলে, যারা আন্ডারগ্রাউন্ডে না তাদের সঙ্গে কথা বলে এই পার্টির সংগঠনটাকে সক্রিয় রাখার চেষ্টা, বিশেষ করে কৃষক সংগঠন এবং ছাত্রদের সংগঠন, এই দুইটা সংগঠনকে সক্রিয় করার একটা ভূমিকা সেই সময় পার্টির নেতৃত্বে নেওয়ার চেষ্টা করে। এই ছিল সেই সময়ের পরিস্থিতি, কিন্তু মুখ খোলা কিছু বলার মতো অবস্থা ছিল না। আমার মনে আছে এই জরুরি অবস্থার সময় এই উদয়পুরে এসেও আশ্রয় নিতে হয়েছে, আত্মগোপনে থাকার সময় 5টা-6টা বাড়িতে ঘুরে ঘুরে থাকতে হয়েছে। ছাত্রদের উদ্দেশ্যে একটা লিফলেট তৈরি হবে, আগরতলায় এই লিফলেট ছাপানোর কোনো সুযোগ নাই, কোনো প্রেস সাহস দেখাচ্ছে না। এই লিফলেট ছাপতে গেলে পরে প্রেসটাই বন্ধ করে দেবে। সেই জায়গায় তখন নরেশ ঘোষ পার্টির নেতা, তার সঙ্গে কথাবার্তা বলা হলো, উদয়পুরে তো 2-4টা প্রেস আছে, আমাদের একটা এরকম লিফলেট ছাপিয়ে দিতে পারেন। প্রশান্ত সাহার সঙ্গে কথা বলেন, প্রশান্ত দা এখন দুজনের কেউ নাই, বলে আমরা চেষ্টা করে দেখব। সেই লিফলেট উদয়পুরের কোনো এক প্রেস থেকে ছাপানো হলো, আপনি কি একজন ছাত্র, এই ক্যাপশনে আমার এখনো মনে আছে। ছেপে যেটা আমাদের হাতে দিল, পর থেকে আমরা দেখছি অজস্র ভুল, আবার নতুন করে এটা ছাপার কোনো সুযোগ নাই। এই ভুলগুলো হাতে কেটে কেটেই আমরা যে লক্ষাধিক লিফলেট ছাপিয়েছিলাম, ঘটনা তা না, তখন আর কি আমাদের সংগঠনও বড় না, 5-7 হাজার বা 1000-10 কত ছাপিয়েছি কেটে কেটে। সেই লিফলেট উদয়পুরে প্রশান্ত দাই সাহায্য করেছিলেন এই লিফলেট ছাপতে, সেই লিফলেট সারা ত্রিপুরা দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। পোস্টার লাগানো যেত না পার্টির নামে, একটা সময় গিয়ে এলাকার লোক, গ্রামের লোক, এরকম নামে পোস্টার লাগাবার চেষ্টা তখন হতো। এইভাবে এখানে কাজ করতে হয়েছে। এখানে ছাত্র ফেডারেশনের একটা মিটিং নরেজের বাড়িতেই করতে হলো। স্বাভাবিক মিটিং হবে, প্রকাশ্যে যারা আছেন তারাই আসবেন। 2জন কমরেড ছিলেন যারা অপ্রকাশ্যে আছেন, আত্মগোপনে কাজ করেন ছাত্র ফেডারেশনের নেতৃত্বে, তারাও মিটিংটাতে অংশগ্রহণ করবেন। মিটিংয়ের একটা পর্যায়ে যখন শেষ হলো, স্নান করে খেতে যাবেন, এরকম সময় দেখা গেল বাড়িতে এসে পুলিশ হাজির হচ্ছে। ওই 2জন আপনার এই গোমতী নদী পার হয়ে উল্টো পারে চলে গেছেন। পরবর্তী সময় দেখা গেল যে না, তারা এই মিটিং ভাঙবার জন্য আসেনি। নরেশদার আত্মীয়, তিনি পুলিশ দপ্তরের কর্মী, সিনিয়র অফিসার, তার সঙ্গে দেখা করার জন্য থানা থেকে লোক পাঠিয়েছে। এর সঙ্গে আমাদের মিটিংয়ের কোনো সম্পর্ক নাই, তারা দেখা টেকা করে চলে গেছেন। কি বিষয় নির্দেশ ছিল, পরবর্তী সময় আমাদের 1 ঘন্টা পর খবর দেওয়া হলো, নদী পেরিয়ে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা ফিরে আসলেন, খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে মিটিং শেষ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি ছিল, আগরতলায় মিটিং করার মতো অবস্থা ছিল না। আমার এখনো মনে আছে মির্জাতে আত্মগোপনে এই সোনামুড়া, উদয়পুর, বিলুনিয়ার একটা অংশ, পাশাপাশি শান্তির বাজার, এদের মধ্যে যারা কৃষক আন্দোলন করেন তাদের নিয়ে মিটিং হলো মির্জাতে, ট্রাইবেল এলাকাতে। নরেশদা এই মিটিংয়ের ব্যবস্থা করলেন, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, এবং ওখানে গিয়ে পরিচয় হলো। পরবর্তী সময়ে মাস্টারদা, যিনি প্রথম বামফ্রন্ট সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছিলেন, তখন ঈদের চলছে, সারাদিন না খেয়ে থাকা, এই মিটিংয়ে থাকলেন মাস্টারদা। সূর্যাস্ত যাওয়ার আগে মিটিং থেকে উঠে সেখানে গিয়ে তিনি টিফিন করলেন, তখন আমি বুঝতে পারলাম। এবং তিনি সোনামুড়ার এই মিটিং শেষ করে সন্ধ্যার আগে খাওয়া খেয়ে আবার হেঁটে সোনামুড়া গেছেন, কুলুবাড়ি তার বাড়ি। এইভাবে যোগাযোগ করে করে পার্টি জনগণের মধ্যে যে ক্ষোভগুলি আস্তে আস্তে তৈরি হচ্ছিল, এগুলিকে ভিত্তি করে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। তো এরকম পরিস্থিতির মধ্যে 77-এর লোকসভা নির্বাচন আমি আপনাদের সামনে বললাম, আমরাও ভোটে দাঁড়াবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ফল ভালো হয়নি। দশরথদেব পরাস্ত হয়েছেন, বীরেন দত্তর জায়গায় নৃপেন চক্রবর্তীকে দাঁড় করা হয়েছিল। তাদেরকে জেলখানা থেকে ছাড়ার পর তার তো প্রায় জামানতই জব্দ হয়ে যাওয়ার মতো অবস্থা। সৌজন্যলাল সিংহ সিএফডির প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এই সাধারণ আসনে, ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছেন। যদিও পরবর্তী বিধানসভার নির্বাচনে 2টো কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন, 2টো কেন্দ্রেই তার জামানত জব্দ হয়েছিল। এটা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখলাম।
ফল কারা বলো। কিন্তু কংগ্রেস দলের ভেতরে বিরোধ আরো বাড়লো, ত্রিপুরায় কংগ্রেস ভাঙলো, একটা অংশ বেরিয়ে আসলো, তারা জনতা পার্টি তৈরি করলো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকদের সঙ্গে কথা বললো, কংগ্রেস মানে জনতা পার্টি এবং সিপিআইএম মিলে সরকার তৈরি করার প্রশ্ন আসলো, তাতে রাজি হলো সিপিআইএম। এটা 10 দফা 12 দফা একটা কর্মসূচির ভিত্তিতে সরকার তৈরি হলো এবং সেই সরকার 2 মাস 3 মাস যাওয়ার পর প্রফুল্ল দাস মুখ্যমন্ত্রী শচীন সিংয়ের কথায় উঠে আর বসেন। প্রফুল্ল দাস তখন থাকেন জয়নগরে, আপনার বটতলা বাজারের পাশে একটা বাড়িতে ভাড়া থাকেন। অফিসের সমস্ত ফাইল তিনি যে বিছানায় শুন তার পেছনে জমা, তার ঘরের ফ্লোর ভর্তি, কোনো ফাইল সাইন করছেন না, কোনো কাজই হচ্ছে না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা, তার মধ্যে 3-4জন মন্ত্রী ছিলেন, যেটা কি হচ্ছে, আমরা যে 10 দফা 12 দফা প্রতিশ্রুতি দিয়ে সরকারটা তৈরি করলাম, কিছুই তো কার্যকরী করছেন না। বলে সরকার আসার আগে এগুলি করতে হয়, সরকার গিয়ে সবগুলি বাস্তবায়িত করতে হবে, এমন কোনো কথা নাই তো। এরকম পরিস্থিতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আলোচনা করে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করলেন, সরকার ভেঙে ফেলল। এই পরিস্থিতিতে যারা সরকার তৈরি করার ক্ষেত্রে কংগ্রেস থেকে বেরিয়ে জনতা পার্টি তৈরি করেছিলেন, তাদের একটা অংশ বেরিয়ে গেলেন, আবার কংগ্রেসের আরেকটা অংশ তাদের সঙ্গে যুক্ত হলেন। তারা এসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বললেন, আমরা আবার নতুন করে একটা সরকার তৈরি করব। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মধ্যে বিরোধ তৈরি হলো যে না না, এদের সঙ্গে গিয়ে কিলাম আমাদের, আমরা তো একবার করে দেখলাম, এরা তো একই, এরা তো কংগ্রেস, এরা কখনো সিপিআই, কখনো কংগ্রেস, কখনো জনতা পার্টি, এদের তো চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, সেটা তো সেই কংগ্রেসের দৃষ্টিভঙ্গি নিয়েই চলছে। ভোটের আগে এক কথা, জিতলে আরেক কথা। এখানে আমরা দেখছি সরকার তৈরি করার আগে এক কথা, সরকার তৈরি করার পর আরেক রকম কথা বলছে। আমরা এদের সঙ্গে গেলে পরে তো আমাদের মান-ইজ্জত সব ডুববে, মানুষের কাছে গিয়ে আমরা মুখ দেখাতে পারবো না। আমার এখনো মনে আছে, আগরতলা শহরে বিবেকানন্দ ব্যায়ামাগারের পাশ দিয়ে সেখানে একটা বাড়ি ভাড়া করে, সেই বাড়িটার মধ্যে আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং হতো। বাংলাদেশের যুদ্ধের সময় যারা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একটা অংশ, বিশেষ করে যারা ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, তারা আমাদের আশ্রয় থাকতেন, তাদেরকে এই বাড়িতে থাকবার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আমরা দেখেছি টাকার বান্ডিলের উপর কাগজ বুড়িয়ে এটাকে বালিশের মতো করে তারা ব্যবহার করে সেখানে ঘুমতেন। এই যে বাড়ি, এই বাড়িতে আমাদের মিটিং চলছে, সেই মিটিংয়ের মধ্যে আমি দেখলাম, আমার এখনো মনে আছে, আমি তখন মানে নূতন রাজ্য কমিটির সদস্য, ভীষণ বিতর্ক হচ্ছে যে না, আমাদের পক্ষে আর এই ধরনের কোনো সরকারে যাওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত 2 দিনের মিটিংয়ে তর্ক বিতর্কের পর বড় অংশ বললেন, ত্রিপুরার মানুষ কিন্তু এই মুহূর্তে ভোট চাইছে না, তারাও চাইছেন ঠিক আছে একটা সরকার ভেঙে গেল, আর একটা অকংগ্রেসী সরকার হোক। এরকম জায়গায় আমরা যদি না যাই, আমরা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ অংশ এরকম আরেকটা সরকার তৈরি করার পক্ষে আসলেন। কিন্তু সিদ্ধান্ত হলো, কেন্দ্রে আমাদের লোক যাবে, পলিট ব্যুরোর সঙ্গে কথা হবে, যাওয়ার আগে প্রমোদ দাশগুপ্ত ত্রিপুরাকে সাহায্য করার পরামর্শ দিয়ে, তিনি আমাদের এই মিটিংয়ে ছিলেন না, যিনিই যাবেন, যাওয়ার সময় পশ্চিমবাংলা পার্টি অফিসে গিয়ে তার সঙ্গে একটু কথাবার্তা বলবেন, তার পরামর্শ যাচনা করবেন, এরপরে দিল্লি যাবেন, কথা বলবেন, দিল্লি যা বলবে তার ভিত্তিতে আমরা ঠিক করব। পাঠানো হলো একজন কমরেডকে, কথাবার্তা বললেন, ফিরে আসলেন, দিল্লি বললেন ঠিক আছে, তোমরা তর্ক বিতর্কের পর যখন সিদ্ধান্ত নিয়েছো আরেকটা সরকারে যাওয়া, জনগণ এই মুহূর্তে ভোট চাইছে না, আর তোমরাও চট করে চাইলে এরকম অবস্থা নাই, তো 2 মাস 3 মাস আগে ভোটে তো ভীষণভাবে আমরা পরাস্ত হলাম, দেখা যাক, সরকারে গিয়ে দেখতে পারো। আবার ওই যে প্রথম অকংগ্রেসী সরকার যেটা হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে 10 দফা 12 দফা, তার সঙ্গে আরও 1-2টা বিষয় যুক্ত করে 13-14 দফা নিয়ে আরেকটা সরকার তৈরি হলো। তাতে সেই জায়গায় আগের মুখ্যমন্ত্রী না, আরেকজন মুখ্যমন্ত্রী, তিনিও কংগ্রেস দলেরই ছিলেন, কৈলাসহরের আপনার কোনো একটা বিধানসভা থেকে জয়যুক্ত হয়ে এসেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু দেখা গেল 2 মাস 3 মাস পর একই দৃষ্টিভঙ্গি। সেই জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল, যা আমরা বলেছিলাম, মানুষের কাছে ব্যাখ্যা করা হলো যে আমরা আপনাদের ভাবনা চিন্তার প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে, আপনারা চাইছিলেন না
অন্তর্বর্তীকালীন একটা বিধানসভা নির্বাচন আমরা এরকম সরকার তৈরি করতে যাতে অংশগ্রহণ করি। পরপর এরকম দুটো সরকার আমরা গেলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে এরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পক্ষে না। এদের সঙ্গে থাকলে আপনারা আমাদেরও ভুল বুঝবেন, তাই এদের উপর সমর্থন প্রত্যাহার করে আমরা এর থেকে বেরিয়ে আসছি এবং এই বিধানসভা ভেঙে দেওয়ার দাবি করছি আমরা। এবং এই দাবি করা হলো, বিধানসভা শেষ পর্যন্ত ভেঙে দিল, রাষ্ট্রপতি শাসন জারি হলো, পরবর্তী সময় বিধানসভার মানে নির্বাচন ডাকা হলো। সেই নির্বাচনে যাওয়ার আগে ত্রিপুরায় প্রথম বামপন্থী ফ্রন্ট তৈরি হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি উদ্যোগ নিয়ে। তাতে সিপিআইএম এর সাথে যুক্ত হলো আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক, সিপিআই না, সিপিআই কংগ্রেসের সঙ্গে, এটা জানা থাকা দরকার। বলে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এই তিন পার্টি মিলে বামফ্রন্ট তৈরি করে 60 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম। আমাদের ধারণার মধ্যে ছিল না যে এই ভোটের ফলাফলের মধ্য দিয়ে হয়তো আমরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করতে পারবো। আমার এখনো মনে আছে আগরতলার উমাগন্তি ছিল, ভোট গণা হচ্ছে, তো একটা 3টা ভাগে ভাগ হয়ে ভোট গণা হচ্ছে। একটা ভাগে এই প্রধান যিনি হিসেব নিকাশ করেন তার পাশে বসে আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আমারও অবস্থান ছিল। তো হঠাৎ করে আপনার লক্ষ্য করলাম যে আপনার শ্রীযুত রায়, যিনি গণরাজ পত্রিকা একসময় চালাতেন, হ্যাঁ, কংগ্রেস দলের নেতা, খুব ভদ্র মানুষ, ভীষণ সিগারেট খেতেন, তিনি কংগ্রেস দলের প্রার্থী হয়ে তিনিও কংগ্রেসের হয়ে ভোট গমতে এসছেন। তিনি হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে বললেন যে এই ভদ্রলোককে আপনি চেনেন? বলে হ্যাঁ চিনি। তখন আমি বললাম এর নাম তো প্রণব রায়, কি হয়েছে? বলে এই ভদ্রলোক বলছেন যে মনসুর আলী নাকি নির্বাচনে পরাস্ত হয়েছেন। কে মনসুর আলী? মনসুর আলী হচ্ছেন কংগ্রেসের খুব ডাকসাইটে বড় নেতা, মুসলিমদের মধ্যে সোনামুড়ায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে তিনি জানান বাস হচ্ছে তার ব্যবসা, তাকে কেউ হারাতে পারবে না, এরকম আর কি। তার সাথেই দাঁড়িয়েছিলেন মাস্টারদা, মাস্টারদা যে আমাদের প্রার্থী এগুলোও জানেন, আপনি তখন তো কি বলেছে? সে বলছে মনসুর আলী সাহেব নাকি পরাস্ত হয়েছেন। দেখুন তো এটা কি কথা, এটা হতে পারে? মনসুর আলী কি করে ভোটে পরাস্ত হবে? বললো ঠিক আছে আমি দেখি, খবর নিয়ে দেখি। তা আমি গিয়ে প্রণবকে ডাকলাম। হ্যাঁ, প্রণব, পশ্চিমবাংলা আদাবেশি সন্ত্রাস চলছে, আসলে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, সেই সময় পশ্চিমবাংলা থেকে যারা আত্মরক্ষার জন্য পশ্চিমবাংলা ছেড়ে পার্টির কর্মী ত্রিপুরা এসেছেন তার মধ্যে প্রণব অন্যতম। এখানে এসে সে সক্রিয়ভাবে কাজ করছে। তো প্রণবকে ডেকে বললাম কি হয়েছে প্রণব? সব ভোট গণনার কাজে এসছে, তার মূল দায়িত্ব ছিল ভোট গণনা কর্মীদের খাবারের ব্যবস্থা করা, সারাদিনে 2-3 বার। তো তুমি নাকি এরকম বলেছো? বলে হ্যাঁ, মনসুর আলী সাহেব তো হেরে গেছেন। তোমাকে কে বলেছে? বলে ভানুদা বলেছেন। তখন আমাদের অফিস হচ্ছে বটতলা, এই 2তলা বাড়ি। তো ভানুদা বলেছে, তুমি কি করে জানলে? তখন তো আর আপনার ওই ছোট্ট ফোন নাই, তুমি কি করে জানলে? হেডমাস্টার মাস্টার যে ঘরটা, ভোট তো গণা হচ্ছে, স্কুল বন্ধ, স্কুলের যারা মাস্টারমশাই তাদের মধ্যে একটা অংশ যারা একটু আগ্রহী, আমাদের সমর্থক, তারা এই গণার সময় স্কুলের মাস্টার সেজে তারা ঢুকে গেছেন। হেডমাস্টারমশাইয়ের ঘরটা খোলা রেখে এই টেলিফোনটা তারা ব্যবহার করছিল। বলে এটার মাধ্যমে যোগাযোগ করে জানলাম যে মনসুর আলী সাহেব হেরেছেন। তো মনসুর আলী সাহেব হেরেছেন, জিতলেন কে? বললেন আমাদের প্রার্থী জিতেছে। আপনি কি নামটা কি? বলে সেটা তো আমি বলতে পারবো না। ঠিকঠাক বলছো তো? বলে হ্যাঁ। তুমি একটা কাজ করো, ভারতকে আবার ফোন করো, জানো তো আমাদের প্রার্থীকে কে জিতলেন? তো কিছুক্ষণ পরে আমি দাঁড়িয়ে আছি, 7-10 মিনিট পরে এসে বললেন আমাদের এই মাস্টারদার কথা বললেন। মাস্টারদার তখন অন্য নাম, সেই নামই বললেন এবং পরে বললেন তিনি মাস্টারদার নামে পরিচিত, তিনি জয়যুক্ত হয়েছেন। আমি তো মাস্টারদার বলে তো চিনে গেছি, ওই জরুরি অবস্থার সময় যে মিটিং করেছি মির্জাতে, তাকে আমি দেখেছি, সেই সময় থেকে একটা পরিচিতি। তা আমি তো অবাক, মাস্টারদার জিতে গেছেন মনসুর আলীকে পরাস্ত করে। আমি সেখান থেকে শুনে আসি, আমি তাকে বললাম যাই হোক তুমি হইচই করো না, এটা হুল্লোড়ি করো না, এটা ভোটের গণা চলছে, হতে পারে সে মনসুর আলী হেরেছে, আমরা একটা শুনেছি, বাকি কোথায় কি হয় না দেখে শুনে হইচই করো না, আস্তে আস্তে কাজ করো। আমি ফিরে এসে ওনাকে আমি বললাম যে না খবরটা তো সঠিক,
মনসুর আলী সাহেব তো পরাস্ত হয়েছেন, তা আমার কাছ থেকে শোনার পর তিনি বিশ্বাস করেছেন। তাহলে কে জিতেছে? তখন বললাম তিনি, তাকে সবাই মাস্টারদের বলে জানেন। মাস্টারদের মানে তিনি নিচু ক্লাসে, হ্যাঁ মাস্টারদের বলে জানেন। আসলে তার নাম হচ্ছে ফয়জুর রহমান। তিনি নিচু ক্লাসের ছেলেদের প্রাইভেট পড়াতেন, টাকা দিলে নিতেন, না দিলে নাই। সেই থেকে তিনি সবার কাছে মাস্টারদা। তিনি জয়যুক্ত হয়েছেন। তখন সেই ভদ্রলোক বলছেন তাহলে তো অবস্থা ভালো না। তিনি খুব সিগারেট খেতেন, একটার পর একটা সিগারেট খাচ্ছেন, বলছে তাহলে তো মনে হচ্ছে অবস্থাটা খুব একটা ভালো না। এই নির্বাচনে 56টা আসনে বামফ্রন্ট জিতল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। আরএসপি 2টো আসনে জিতল, ফরওয়ার্ড ব্লক 1টা আসনে জিতল, আর 4টা আসনে 56টা ছেড়ে যে 4টা আসন উপজাতি যুব সমিতি প্রথম তারা 4টা আসনে জিতল ট্রাইবেল রিজার্ভ আসনে। বামফ্রন্ট সরকার তৈরি হলো। তাহলে এটা কি? এটা জাতীয় পরিস্থিতিতে জরুরি অবস্থার বিরুদ্ধে যে আন্দোলন, তাতে ইন্দিরা গান্ধীকে কোণঠাসা করে নির্বাচনে কংগ্রেসকে প্রথম পরাস্ত করে অকংগ্রেসী সরকার কেন্দ্রে তৈরি করা। লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টো আসনে ফল ভালো না হলেও কৌশলগত যে অবস্থান নিয়ে 2টো অকংগ্রেসী সরকার ত্রিপুরায় তৈরি করা হলো, পুরনো কংগ্রেসীদের যে সুবিধাবাদী ভূমিকা এটা এক্সপোজ করা হলো। তারপর এখান থেকে বেরিয়ে এসে বামফ্রন্ট তৈরি করে বিকল্প সরকার তৈরি করার যে স্লোগান, বিধানসভা ভাঙো রাষ্ট্রপতি শাসন, এই স্লোগান নিয়ে যে আমরা গেলাম, এটার প্রতি জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরার বামপন্থী ফ্রন্টের পক্ষে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি দেখা গেল যারা কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে তাদেরকে পরাস্ত করলো, তারাই দুহাত ভরে 60 ভাগের বেশি ভোট দিয়ে 56টা আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে জয়যুক্ত হতে সাহায্য করলো। এটাই রাজনীতি, এটাই হচ্ছে অভিজ্ঞতা। কাজে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা আমূল গুণগত পরিবর্তন ঘটলো। আমি এই পিছনের ঘটনাগুলি বললাম বিশেষ করে যারা নবীন অংশের কমরেড, তারা অনেকে এগুলো জানে না। যারা একটু আগ্রহী, তারা ইতিহাস মানে ঘাটাঘাটি করে জানার চেষ্টা করেছেন, তারা হয়তো এগুলি জানবেন, কিন্তু একটা অংশ তারা নাও জানতে পারেন। তার জন্য পুরনো নবীন মিলিয়ে আমার যা স্মরণ শক্তি, তার প্রতি আস্থা রেখে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তাহলে জরুরি অবস্থার বিরুদ্ধে তখন একটা লড়াই যে ছিল, সেই জলের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ত্রিপুরায় কিন্তু আমরা বামফ্রন্ট সরকার তৈরি করতে পারলাম। তাহলে আজকে আমরা এই 50 বছর পূর্তি হওয়ার পরে কেন এই জরুরি অবস্থায় এই আলোচনাগুলি করছি, এগুলির প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা কি? কারণ আজকে যে নতুন সরকারটা দিল্লিতে বসেছে, 11 বছর হলো, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। আরএসএস হচ্ছে বিজেপির প্রাণ ভবরা। আরএসএস এর 63 থেকে 64টা সংগঠন আছে, তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে তাদের দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আগে অন্য নাম ছিল, জনসংঘ ছিল, পরবর্তী সময় পরিবর্তিত হতে হতে তারা ভারতীয় জনতা পার্টির নাম নিয়েছে। এরা সরকার চালাচ্ছে। আমরা ভারতবর্ষের অবস্থাটা কি দেখছি? এরা সরকারে এসে অর্থনৈতিক ক্ষেত্রে যে অবস্থান নিচ্ছে, একচেটিয়া পুঁজি, জোরদার জমিদার, কালোবাজারি, মুনাফাখোর, সুদখোর মহাজন, এদের স্বার্থ রক্ষা করছে। দেশি বিদেশি যে বড় পুঁজি, তাদের স্বার্থ রক্ষা করছে। সাম্রাজ্যবাদ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করছে। তাদের জুনিয়র পার্টনার, সহযোগী, অধস্তন শক্তি হিসাবে তাকে তারা ব্যবহার করছে। চোখ কান বন্ধ করে মার্কিন সাম্রাজ্যবাদের নির্দেশের এই বিজেপি দল চলবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আন্দোলন মাথাচাড়া দিচ্ছে। এই আন্দোলনকে দমন করার জন্য ধীরে ধীরে একটা সময়ের ব্যবধানে এই বিজেপি সরকার গণতন্ত্রের উপর আক্রমণ কেন্দ্রীভূত করতে শুরু করে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ইন্দিরা গান্ধীর কথা বললাম, সংবিধান সংশোধন করে 6 বছর করেছিলেন, তার আগেই তিনি ক্ষমতাচ্যুত হলেন। এরা সরকারে এসে সংবিধান সংশোধন করে 6 বছর না করলেও
নির্বাচন যেটা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মানে প্রাণকেন্দ্র, সেই নির্বাচন নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন তৈরি করার যে পদ্ধতি, তার মধ্যে মৌলিক পরিবর্তন করে বিজেপি দলের হাতে ক্ষমতা নিয়ে নিল। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রধান বিরোধী দলের নেতা, এই তিনজন মিলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য যে দুজন তিনজন সদস্য তারা ঠিক করবেন। এটা বাতিল করে চিফ জাস্টিসকে সরিয়ে প্রধানমন্ত্রীর পছন্দের একজন মন্ত্রিসভার সদস্যকে ঢুকিয়ে যে তিনজনের কমিটি নির্বাচন কমিশন তৈরি করে, তাতে কি দেখা গেল প্রধানমন্ত্রী নিজে একজন, আর তার পছন্দের লোক মন্ত্রিসভার সদস্য একজন, আর তৃতীয় হচ্ছেন বিরোধী দল নেতা, তিনি কংগ্রেস, কিন্তু তিনের মধ্যে দুই হলো বিজেপি। তো স্বাভাবিক তারা সংখ্যাগরিষ্ঠ, তাদের পছন্দ মতো লোক নির্বাচন কমিশনের মধ্যে ঢুকছে। এবং আজকে এখনকার যে নির্বাচন কমিশন হঠাৎ করে ভোটের আগে, বিহারের ভোটের আগে 7-8 মাস আগে তাদের যে ভোটার তালিকা, কমরেড রতন খানিকটা উল্লেখ করার চেষ্টা করছিলেন, সেটাই আমি বলছি এই ভোটার তালিকা সংশোধন করে যারা ভোটের হতে পারেন না তাদের নাম বাতিল করে এই তালিকাটা চূড়ান্ত করে এটা নিয়ে ভোট হবে। এর আগে ভারতবর্ষের কোনো সময় ভোটের 6-7 মাস আগে এরকম ভোটার তালিকা সংশোধন করার কোনো অভিজ্ঞতা নেই। এটা আসলে বিজেপি করাচ্ছে। এই যে নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান, চিফ কমিশনার, আর দুজন যে সদস্য তাদের পছন্দের লোক, তারাই তাদেরকে পাঠিয়েছে। ওই যে বগল দাবা করলো, তার সুযোগটা নিয়ে এদেরকে ব্যবহার করে বিহারে এই যে সরকারটা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, স্বাভাবিকভাবে যদি ভোট করতে দেওয়া হয় এই ভোটার তালিকার ভিত্তিতে এরা জিততে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। কাজে এই জায়গায় বিশেষ করে মুসলিমদের নাম বাতিল করার জন্য পেছন অপর অংশের যারা দুর্বল মানুষ, এদের মধ্যে যারা তফসিলি, যারা এরকম অংশের মানুষ, যারা ওবিসি অংশের পেছন অপর অংশের মানুষ, যারা তাদের নাম, যারা প্রধানত বিজেপি বিরোধী, নীতিশ কুমারের দলের বিরোধী, তাদের সঙ্গে যারা তাদের সম্পর্ক তারা রাখেন না, এদের নাম বাতিল করার জন্য সংশোধনের নামে তারা সেখানে এই কাজটা হাতে নেন। এবং এটা দেখার পর বিরোধী দল প্রথম বিহার প্রতিবাদ করে, তারপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রতিবাদ করতে শুরু করে। কারণটা কি? এটা বুঝতে পারে বিহারের এই ঘটনা যদি প্রতিবাদ আমরা এখন না করি, এর পরবর্তী সময়ে আরও 5টা গুরুত্বপূর্ণ জায়গায় বিধানসভার নির্বাচন, আসাম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি, তাহলে এই জায়গায় বাধা দিতে না পারলে পর বাকি জায়গাগুলিতেও এই কায়দা করে ভোটার তালিকা বিজেপি দল তার সুবিধা মতো তৈরি করে নিয়ে সেই জায়গাগুলিতে জয় হাসিল করার জন্য তারা চেষ্টা নেবে। তাহলে নির্বাচন তো প্রহসনে পরিণত হবে। জরুরি অবস্থা জারি করে ইন্দিরা গান্ধী যা করার চেষ্টা করেছিলেন, জরুরি অবস্থা জারি না করে ভোটকে প্রহসনে পরিণত করার জন্য এই নির্বাচন কমিশনকে তছনছ করে তাকে ব্যবহার করে বিজেপি তো তাই করার চেষ্টা করছে। এটা ফেসিস্ট দৃষ্টিভঙ্গি। কাজেই জরুরি অবস্থা জারির জন্য আমরা অপেক্ষা করব না, জরুরি অবস্থা জারি না করে জরুরি অবস্থা চাইতো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যদিও প্রতিবাদ না করি তাহলে জনগণের সামনে গিয়ে দাঁড়িয়ে কি করে বুক চাপ আমরা বলবো আমরা এই গণতন্ত্রের রক্ষক। কাজে এই লড়াইটা আমাদের করতে হবে। তার জন্য অতীতের অভিজ্ঞতাকে উপস্থিত করে বর্তমান পরিস্থিতির সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কী হবে সে নিয়ে লড়াই আমাদের করতে হচ্ছে। পার্লামেন্টের মধ্যে এটা অন্যতম দাবি ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর দ্বিতীয় বিষয় কী ছিল? পহেলগামের যে ঘটনা ঘটল, 26 জন যে মারা গেল, ধর্মের কথা বিচার করে অমুসলিম যারা 25 জন তাদেরকে খুন করলো। একজন মুসলিম ঘোড়ার শহীদ, সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাকে খুন করলো। কি করে এটা সম্ভব? এই এলাকায় কোনো নিরাপত্তা কর্মী নাই, এই জায়গায় এসে এইভাবে খুন করে দিয়ে চলে গেল। এবং নিরাপত্তার ব্যবস্থা দেখবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তর তোমাদের হাতে। কি করলে তোমরা?
এই নিয়ে আলোচনা, এবং এই জায়গায় সিন্ধুর নাম দিয়ে পাকিস্তানের উপর আক্রমণ করলো, করে বাহবা কুড়াবার চেষ্টা করলো। দেখা গেল আমেরিকার রাষ্ট্রপতি সে বলছে যুদ্ধ বন্ধ করো। কি করে সে হস্তক্ষেপ করে? পাকিস্তান আর ভারতের মধ্যে বিরোধ, তৃতীয় পক্ষ কি করে আসছে? দেখা গেল তার বলার পরে আলটিমেটলি যুদ্ধ বন্ধ হলো। এখন সে বলছে 5টা নাকি যুদ্ধ জাহাজ নষ্ট হয়েছে। ভারত তো দাবি করেনি, পাকিস্তানের যুদ্ধ জাহাজ ভারত নষ্ট করেছে। পাকিস্তান চুপ, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প সে আজ থেকে 4 দিন আগে বলল 5টা যুদ্ধ জাহাজ নষ্ট হয়েছে। তাহলে যুদ্ধ জাহাজ কার নষ্ট হয়েছে? ঘুরিয়ে এটাই বলার চেষ্টা করছে ভারতের যুদ্ধ জাহাজ নষ্ট হয়েছে। কে নষ্ট করলো? পাকিস্তান। ভারত চুপ, পাকিস্তান চুপ। এই জায়গায় বিরোধী দল তারা বলছে পার্লামেন্টের মধ্যে এগুলো আমরা আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থান নিতে চাই। মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে থাকতে হবে। প্রধানমন্ত্রী 1 মিনিটও প্রথম দিন যেদিন অধিবেশন শুরু হয়েছে ঢুকেছেন, চেহারা দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। এরপর থেকে তিনি পার্লামেন্টের মধ্যে নাই। তিনি এখন বিদেশ ভ্রমণে বেরোবার চেষ্টা করছেন। এটা হচ্ছে উছিলা, কারণ মুখোমুখি হতে চায় না, প্রশ্নের জবাব দিতে চায় না, প্রশ্ন নিতে চায় না। এটা শাসক দলের শক্তি না, এটা দুর্বলতা, এটা ভীতি। প্রশ্ন মুখোমুখি হলে জবাব দিতে হবে, দিতে না পারলে আরো বিচ্ছিন্ন হবে। এই দুর্বলতায় প্রধানমন্ত্রীর থেকে আরম্ভ করে বিজেপি দলটা ভুগছে। এবং এই জায়গায় সম্ভবত পার্লামেন্ট, আমি নিশ্চিত আজকেও পার্লামেন্ট সেভাবে চলতে পারবে আমার অন্তত মনে হয়নি। আমি যেহেতু 10:30টায় 10:35-এ বেরিয়ে গেছি, তখন পার্লামেন্ট শুরু হয়নি, 11টায় শুরু হওয়ার কথা। মিটিং শেষ হলে পরে হয়তো দেখতে পারবো কি চলছে। এটা জরুরি অবস্থা চেয়ে তো খারাপ। কাশ্মীর রাজ্যটাকেই ভাগ করে 3টা টুকরো করে দিল। বিধানসভা হলো, এই বিধানসভার পূর্ণ ক্ষমতা নাই। নিরাপত্তা নিয়ে মিটিং হচ্ছে, সরকারের মুখ্যমন্ত্রী যাকে ভোটে জিতিয়ে মানুষ মুখ্যমন্ত্রী করলেন তাকে মিটিংয়েই ডাকছে না অমিত শাহ, কাশ্মীরে সব মিটিং করছেন। ভাবতে পারছেন কোথায় গেছে? গুরুত্বই দিচ্ছে না। তাহলে ভোটের কোনো মূল্য নাই। স্বৈরাচার কাকে বলে? ফেসিবাদ কাকে বলে? নয়া ফেসিবাদ কাকে বলে? বাহ্যিক আবরণটা গণতন্ত্র, ভেতরে অন্তঃশ্বাস শূন্য, এটাই তো নয়া ফেসিবাদের মূল কথা। আর কি ব্যাখ্যা? এই জিনিস চলছে, এর বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে প্রতিবাদ হচ্ছে। বাইরে থেকে আমরা যে স্লোগানটা তুলছি, ওই যে সামনের 8 তারিখ অগাস্টে সারা ভারতবর্ষে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমরা আহ্বান করেছি, প্রতিবাদ করুন। ছোট হতে পারি আমরা, সারা ভারতবর্ষের সমাজ শক্তি নাও থাকতে পারে, যেখানেই শক্তি আছে বড় ছোট সবটা নিয়ে রাস্তায় আমাদের নামতে হবে। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি, আমরা নীরব নিথর থাকতে পারি না। এটাই নয়া ফেসিবাদী যে ভাবনা, স্বৈরাচারী যে ভাবনা, সংবিধান বিরোধী যে ভাবনা, তার বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হওয়া। এই জায়গাটা হচ্ছে জরুরি অবস্থার অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতির অভিজ্ঞতার মধ্যে তুল্যমূল্য বিশ্লেষণ করে আরও খারাপ অবস্থা নূতন কায়দায় নূতন পদ্ধতিতে এটা বুঝবার জন্যই অতীতের সাথে বর্তমানের এই তুলনা। সংবিধানটাকে আক্রমণ করছে। আপনার এখানে ইলেকশন কমিশনের কথা বলা হলো, বিচার ব্যবস্থা এখনো মানুষের একটু আস্থা আছে, কিন্তু নিচের দিক থেকে তারা সাজিয়ে নিজেদের মতো করবার চেষ্টা করে। নিচের তলার বিচার ব্যবস্থার বিচারক, মাঝারি স্তরের বিচার ব্যবস্থার বিচারক, এর মধ্যে রাজ্য স্তরের যে উচ্চ স্তরের বিচার ব্যবস্থা, তার মধ্যে যারা আছেন তাদের মধ্যে বিচারকদের পছন্দ মতো সেখানে বাছাই করা করতে করতে উপরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে গিয়ে পাচ্ছেন না 35-36 জন, অধিকাংশ তারা পছন্দের লোককে বাছাই করে নিয়েছেন, এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু সবাইকে করতে পারছেন না। এটাকেও বগল দাবা করার চেষ্টা করছেন। আমরা অভিজ্ঞতার মধ্যে দেখছি সুপ্রিম কোর্টও কিছু কিছু ক্ষেত্রে সাহসী, গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে অবস্থান নিলেও সব ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারছে না। তাহলে তো রাম জন্মভূমি হয় না। মসজিদ ভেঙে যেটা করলো সুপ্রিম কোর্টই তো রায় দিল। কাজে এটা একটা দৃষ্টান্ত আমাদের চোখের সামনে, সেটা আমি উল্লেখ করার চেষ্টা করছি এখানে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই সুপ্রিম কোর্টকেও বগল দাবা করার চেষ্টা করছে।
ইডি অর্থনৈতিক দুর্নীতির সাথে যারা যুক্ত, শাসক দলের অধিকাংশ লোক এই দুর্নীতির সাথে যুক্ত, লুণ্ঠন করছে, তাদেরকেও স্পর্শ করছে না। বিরোধী দল, তাদের যারা নেতা, এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলেন, এই ইডিকে কাজে লাগিয়ে পছন্দের লোক দিয়ে ইডি পরিচালনা করে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ঢুকাবার চেষ্টা করছে। আরবান এরিয়াতে, নগরে, বন্দরে যারা এই সরকারের জনবিরোধী স্বৈরাচারী অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করছে, তাদেরকে আরবান নকশাল বলে চিহ্নিত করে জেলখানায় পুরে দিচ্ছে। অসুস্থ, হাঁটতে পারে না, বসতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, এরকম লোক তাদেরকে পচিয়ে মারছে, জেলখানায় তারা মৃত্যুবরণ করছেন। এই ঘটনা তারা ঘটাচ্ছে। কোথায় যাচ্ছে এই সরকারটা? তাহলে আপনার ফেসিবাদ আপনি কাকে বলবেন? জরুরি অবস্থার সঙ্গে তার ফারাকটা কোথায়? আপনার সেখানে ছত্তিশগড় নকশাল নিধন করার নাম করে 10-20 পাখিকে যেমন শিকারি জঙ্গলে গিয়ে মানে ফায়ার করে মারে, সেখানে সেভাবে মানুষ মারছে। কয়েকশো মানুষকে সেখানে খুন করে ফেলেছে। মূলত জঙ্গল এলাকা, ট্রাইবেল অংশের মানুষ, সাধারণ মানুষ যারা নকশালও বুঝে না, অনকশালও বুঝে না, কংগ্রেসও বুঝে না, বিজেপিও বুঝে না, এদের সঙ্গে আপনার এই গুলির লড়াই করতে গিয়ে সাধারণ উপজাতি অংশের মানুষ তারা বেঘুরে সেখানে প্রাণ হারাচ্ছে। অথচ যারা নকশাল করেন, এরা মাওবাদী, তারা বলছেন তোমরা এই গোলাগুলি করছো কেন? আমাদের তো কিছু দাবি আছে, গোলাগুলি বন্ধ করো, আমরা তোমাদের সঙ্গে বসে কথা বলতে চাই, আসো আমরা আলাপ আলোচনা করে আমাদের দাবি দাও, কি কি তোমরা কার্যকরী করতে পারো সেগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। না, সরকার যাবে না, তারা গুলি করেই হত্যা করবে। কি অদ্ভুত ঘটনা! আমরা এটার বিরোধিতা করছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। আমাদের বিরুদ্ধে ত্রিপুরা এবং দেশের বিভিন্ন জায়গায় বিজেপি দল বলছে ওই দেখো সিপিআইএম মাওবাদীদের সমর্থন করছে। তীব্র ভাষায় বিরোধিতা করে আমরা বলেছি মাওবাদীর রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের রাজনীতি আমরা সমর্থন করি না, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তার স্বতন্ত্র অবস্থান নিয়ে লড়াই করছে। মাওবাদীদের বিরুদ্ধেও আমরা আমাদের লাইনে কাজ করছি, কিন্তু যে কায়দায় তোমরা মাওবাদীদের খুন করছো আমরা একে সমর্থন করছি না, বিরোধিতা করছি। কথা বলো, এইভাবে খুন খারাপি বন্ধ করো। এটাই তো ফেসিবাদ, এটাই তো নয়া ফেসিবাদ, এটাই তো জরুরি অবস্থার চেয়ে খারাপ অবস্থা। সংবিধান পাল্টে ফেলার চেষ্টা করছে, গোপন খসড়া তৈরি করছে। এবং সংবিধান দেখেছেন কিছুদিন আগে আরএসএস এর নেতারা কি বলেছেন? সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন এটা। তিনিও যে এই সংবিধান ঠিকভাবে মেনে কাজ করেছেন ঘটনা তা না, শুধু এটা ভাবমূর্তি তৈরি করার জন্য। যাই হোক, সমাজতন্ত্র অন্তর্ভুক্ত করেছেন, ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করেছেন, ভালো কাজ করেছেন। এখন বিজেপির সরকার চালাচ্ছে, পেছন থেকে আরএসএস এই সরকার নিয়ন্ত্রণ করছে, ফেসিবাদী। এরা জার্মান থেকে, ইতালি থেকে তৎকালীন ফেসিস্ট যে নেতা তাদের কাছে শিক্ষা নিয়েছে, এখানে আরএসএস তৈরি করছে। তারা আজ থেকে 15-20 দিন আগে তারা স্লোগান তুলল আমাদের সংবিধানের মধ্যে এই যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এগুলি বাদ দিতে হবে। এটা কিন্তু মুখবন্ধ। আর সামগ্রিক যে সংবিধান তার রন্ধ্রে রন্ধ্রে ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি, এই শব্দটা বারবার ব্যবহার না করেও এই দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতবর্ষের নাগরিকদের গণতান্ত্রিক যে সমানাধিকার, এটার পক্ষে আমাদের সংবিধান কিন্তু বারবার সেখানে যুক্তি উপস্থিত করে গেছে। আমি যে কথা বললাম, তারা আলাদা করে সংবিধান তৈরি করার চেষ্টা করছে। এটা মাথায় রেখে এই শুরুটা করলো তার মুখবন্ধের মধ্যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাতিল করার স্লোগান তুললে। আর কেউ কিন্তু প্রতিবাদ করেনি। তাহলে কারা প্রতিবাদ করছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। আমরা জানি না বাকিরা কে এটার বিরোধিতা করছেন বা করছেন না, কে কি করলো না করলো সেটা পরের কথা। এই সংবিধান এ টু জেড সবই জনস্বার্থে, এটা আমরাও মনে করি না, আমরাও মনে করি না। কিন্তু এই সংবিধানের মধ্যে যাই কিছু সুযোগ আছে মানুষের স্বার্থে, এই সংবিধানটাকেই ধ্বংস করার চেষ্টা করছে। এই সংবিধানটা যখন তৈরি হয় আরএসএস তার বিরোধিতা করেছে, জনসংঘের মাধ্যমে জাতীয় পতাকার বিরোধিতা করেছে, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে। তারা
মনুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে মনুসংহিতার ভিত্তিতে, যেটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পড়া, মহিলাদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, তাকে অনুসরণ করে সংবিধান তৈরি করার কথা বলেছে ডক্টর বাবাসাহেব আম্বেদকর। তীব্রভাবে তার বিরোধিতা করে ব্যাপক অংশের সমর্থন নিয়ে এই সংবিধান পাশ করে এসছেন। এই সংবিধান নানা সংশোধনের মধ্য দিয়ে এখন এসে দাঁড়িয়েছে 44কে 46 বার তার সংশোধন হয়েছে। এই সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে তারা। কোথায় যাচ্ছে এটা? এবং এখন কি চলছে? সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ, মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ এবং দলিতদের বিরুদ্ধে আক্রমণ, পেছনে পড়া অংশের মানুষ তাদের বিরুদ্ধে আক্রমণ। এই জায়গায় গিয়ে গোটা ভারতবর্ষকে ছত্রখান করে দেওয়ার চেষ্টা করছে। একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে আক্রমণ, শোষকদের স্বার্থ রক্ষা করা, এর বিরুদ্ধে আন্দোলনকে দমন করার জন্যে, এই আন্দোলনকে দমন করার জন্য গণতন্ত্রকে সংহার করা, এটাকে স্থির করার জন্যে সংবিধানটাকে ধ্বংস করে মনুসংহিতার আদলে তাদের মতো করে সংবিধান তৈরি করার যে দুঃস্বপ্ন তারা দেখছেন সেদিকে দেওয়ার চেষ্টা করছে। এর অর্থ দাঁড়াচ্ছে জরুরি অবস্থা না, আরও খারাপ অবস্থা। নয়া ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীর বিভিন্ন ধনতান্ত্রিক রাষ্ট্রে, অগ্রসরমান রাষ্ট্রে যেভাবে নয়া ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, ভারত রাষ্ট্রের বর্তমান শক্তি, রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তারা সেই দিকে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ত্রিপুরায় কি আছে? ত্রিপুরা তো চলছে, ভোট দিতে পারছেন। এখানে যারা আছেন, আমার তো ধারণা অন্তত 50%, আপনারা পঞ্চায়েতেও ভোট দিতে পারেননি, নগরেও ভোট দিতে পারেননি, হয়তো বিধানসভার নির্বাচনেও ভোট দিতে পারেননি, লোকসভাতেও ভোট দিতেই পারেননি। কি চলছে? গত 7.5 বছর যাবৎ 2018-র পর ত্রিপুরায় কোনো নির্বাচন ঠিকমতো হচ্ছে? কোনো নির্বাচন ঠিকমতো হচ্ছে না। আন্দোলন সংগ্রাম সংগঠিত করার অধিকার নাই, পার্টি অফিস খোলার অধিকার নাই। আপনার উদয়পুরের পার্টি অফিসে কবার আক্রান্ত হয়েছে? দরজা খোলা যাচ্ছে না। আমাদের পার্টি নেতা যারাই পার্টি তৈরি করতে ভূমিকা নিয়েছেন, আগরতলায় মারা গেছেন, উদয়পুরে বাড়ি, তাদের দেহ নিয়ে পার্টির দরজা খুলে পার্টি অফিসের ভিতর নিয়ে তার দেহে ফুলমালা দেওয়া, এরকম পরিমণ্ডল পর্যন্ত নাই। এরকম জায়গায় কে নিয়ে গেছে? বিজেপি সরকার। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, সারা দেশে মুদ্রাস্ফীতি, ত্রিপুরায় গভীর সংকট, রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, 32 থেকে 36টা সরকারের উন্নয়নমূলক দপ্তর, কোনো কাজ নাই, রাস্তাঘাট ভেঙে চৌচির, স্কুলে মাস্টার নাই, কলেজে সাবজেক্ট টিচার নাই, প্রিন্সিপাল নাই। কি চলছে? হাসপাতালে ডাক্তার কম, নার্স কম, স্বাস্থ্যকর্মী কম। বামফ্রন্ট সরকার সব ওষুধ গরিবদেরকে সরকারে থাকার সময় বিনামূল্যে দিতেন, ঘটনা তা না, 4টা-5টা ওষুধ অন্তত দিতেন, এগুলিও বন্ধ। গ্রামের হাসপাতালে রুগী ডাক্তার ভর্তি করান না, ভর্তি করালে খাবার দিতে হবে, পয়সা নাই, তাদেরকে আগরতলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি চলছে এটা? চলছেটা কি? এরকম একটা জায়গায় এডিসি দখল করেছে। এরাই এখন বিজেপির সঙ্গে মিলে গত 23-এর নির্বাচনে বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করলো। এরা সাহায্য না করলে এই সরকারটা 23-এর নির্বাচনেই উৎখাত হয়ে যেত। এরা এখন মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে, এডিসি তাদের হাতে, একটা লুটের স্বর্গে পরিণত হয়েছে। এরা ফুর্তি করার জন্য লন্ডনে যাচ্ছে, ট্রাইবেলদের মধ্যে বাছাই করে তাদের পছন্দের নাচ গান কর্নেওয়ালাদের নিয়ে, আর এডিসির মানুষ না খেয়ে মরছে। এই তো ত্রিপুরা। এটা বলে তো শেষ করা যাবে না। কাজেই সারা ভারতবর্ষে জরুরি অবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার আগে গত 6 বছর 7 বছর যাবৎ ত্রিপুরা তো এটাই চলছে। ওই সুকুমার সেনগুপ্ত যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী 75-এর 25 জন মধ্যরাত্রিতে যে জরুরি অবস্থা জারি করেছিলেন, তার 1.5 বছর আগে থেকেই সুকুমার সেনের নেতৃত্বে ত্রিপুরায় জরুরি অবস্থা চলছিল। কাজেই বর্তমান কেন্দ্রীয় সরকার, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, তারা ভারতবর্ষকে যে মানে অভাবনীয় জরুরি অবস্থার আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষে এই জায়গায় নেওয়ার আগেই ত্রিপুরাতে গত 6.5 বছর 7 বছর যাবৎ বিজেপির নেতৃত্বে আরএসএসের নিয়ন্ত্রণে পরিচালিত এই যে সরকারটা, তারা ত্রিপুরাতে এটাই এখন কিন্তু কায়েম করার চেষ্টা করছে। আমরা অনেক আগে বলেছি এটা পরীক্ষাগার, এখানে পরীক্ষা করছে।
এখন সাকসেসফুল হলে সারা দেশে নিয়ে যাবে, এই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ যাবৎ আপনাদের কাছে কথা বললাম, আমি আমার কথা শেষ করার আগে বলবো, জরুরি অবস্থা কিভাবে হলো, কিভাবে ইন্দিরা গান্ধীর পতন হলো, কি করে নয়া সরকার আসলো, কি করে বামফ্রন্ট সরকার হলো, এগুলো জানার দরকার আছে। কিন্তু ওগুলো নিয়ে গবেষণায় আবদ্ধ রাখলে চলবে না। ওটা শিক্ষা। শিক্ষাটা কি? অত্যাচারী যারা, গণতন্ত্রকে যারা সংঘাত করে, স্বৈরাচারী অবস্থান যারা নেয়, সেটা ইন্দিরা গান্ধী হোক আর সুকুমার সেনগুপ্ত হোক, সিদ্ধার্থ শঙ্কর হোক, তারা চিরস্থায়ী হয় না শাসন ক্ষমতায়। মানুষ একটা সময় মুখ বুজে থাকেন, কিন্তু আক্রমণ সহ্য করতে চান না, সময় সুযোগের অপেক্ষা করেন, দেয়ালে পিঠ থাকে আর পেছনে যাওয়ার সুযোগ থাকে না। যখন সুযোগ উপস্থিত হয় মানুষ ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান, জবাব দেন, অবস্থা থেকে বেরিয়ে আসেন। এটাই ভারতবর্ষের অভিজ্ঞতা, এটা পশ্চিমবাংলার অভিজ্ঞতা, এটা ত্রিপুরার অভিজ্ঞতা। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমরা সারা ভারতবর্ষেই এই 50 বছর পূর্তির অভিজ্ঞতাটা আমাদের কমরেড কর্মী সংগঠকদের কাছে নিয়ে যাচ্ছি, দেশের অবস্থাটা বোঝাবার চেষ্টা করছি। এর থেকেই বেরিয়ে আসবার জন্য আগামী দিনেও আমাদের যে লড়াইটা, গণতন্ত্রের লড়াই, সংবিধান রক্ষার লড়াই, মানুষের স্বার্থ, অর্থনৈতিক যে অবস্থা তার পরিবর্তনের লড়াই, বেসরকারীকরণের যে চোখ কান বন্ধ করে প্রচেষ্টা, তাকে বন্ধ করার লড়াই, বেকার সমস্যার সমাধানের লড়াই, এই লড়াই আমাদের তীব্র তীক্ষ্ণ ব্যাপকতর করতে হবে। ত্রিপুরাতেও এটা করতে হবে। সারা দেশে যেমন পার্টি আমরা এটা বোঝাবার চেষ্টা করছি, ত্রিপুরাতেও আমরা এটা বোঝাবার চেষ্টা করছি। আনুষ্ঠানিকভাবে 50 বছরের ইতিহাস বিবৃত করার জন্য সভা না, এটা বিবৃত করার সঙ্গে সঙ্গে দেশ এবং ত্রিপুরার পরিস্থিতি আমরা উল্লেখ করছি। তাই আপনাদের কাছে যেটা আবেদন করব, উদয়পুর আমি যেটা লক্ষ্য করছি, গত ভোটগুলিতে খুব একটা সাহসী ভালো ভূমিকা আমাদের উদয়পুরের মানুষ ব্যাপক অংশ নিতে পারেননি পরিস্থিতির কারণে। কিন্তু ইদানিং গত কয়েক মাস যেটা লক্ষ্য করছি, উদয়পুর তার মধ্যে যেন একটা আস্তে আস্তে জাগরণের ঢেউ সেখানে স্পর্শ করতে শুরু করেছে। গ্রামে মিটিং টিটিং হচ্ছে, কোনো কোনো জায়গায় বাধা দিচ্ছে, তারপরে মানুষ বেরোচ্ছেন। সব গ্রামাঞ্চলে হয়তো মিটিং হয় না, কিন্তু শহরে মিটিং ডাকলে আগের তুলনায় মানুষ আসছেন। এবং আপনারা যখন মিছিল করেন, দোকানপাটের মানুষ তারাও বেচা বিক্রি বন্ধ করে দোকান থেকে উকি মারেন, যিনি কিনতে গেছেন তিনিও বাইরে এসে দেখবার চেষ্টা করেন যে একটু উৎসাহিত হন। কাজে পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, ত্রিপুরাতেও পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে। ঘর থেকে মানুষ বেরোতে শুরু করেছেন, পেছনে যাওয়ার তো রাস্তা নাই। কাজে এই পরিস্থিতিতে এই অশুভ শক্তির বিরুদ্ধে একদিকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, সংবিধান রক্ষা করা, অর্থনৈতিক যে সংকট চাপিয়ে দিচ্ছে, কাজকর্ম নাই, অনাহার বৃত্ত সন্তান বিক্রি, একে প্রতিহত করার জন্য এদের বিরুদ্ধে সামনের দিনে একটা শক্তিশালী আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। গোটা ভারতবর্ষে জরুরি অবস্থা জারি না করো, জরুরি অবস্থার চাইতে যে বড় আক্রমণ সংগঠিত করছে, ফেসিবাদী আক্রমণ সংগঠিত করছে, নয়া ফেসিবাদ কায়েম করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যে লড়াইটা গোটা ভারতবর্ষে, তাকে শক্তি যোগাবার ক্ষেত্রে ত্রিপুরার 42 লক্ষ 43 লক্ষ মানুষ, তাদের কোনো ভূমিকা থাকবে না, তা তো হতে পারে না। এই ভূমিকা যাতে ত্রিপুরার মানুষ নিতে সক্ষম হন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকেই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বামফ্রন্টকে সংগঠিত করে অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ যারা আমাদের এই শক্তির সংগত শক্তির জুড়ে লড়াইয়ের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করে আমাদের সঙ্গে এনে এই ত্রিপুরার আন্দোলনটাকে আমাদের প্রসারিত করতে হবে। এই শিক্ষা নিয়েই এই সভা থেকে আমাদের যেতে হবে। আমরা বিশ্বাস করব উদয়পুর সামনের দিনে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে, শুধু উদয়পুর না, শুধু এই জেলা না, সারা ত্রিপুরার যারা এখনও ঘর থেকে বেরোচ্ছেন না, সে অংশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে, সাহস সঞ্চার করতে কার্যকরী ভূমিকা নেবে, এই বিশ্বাস নিয়ে এই দীর্ঘ সময় অন্যদের কথা শুনেছেন, আমি বেশি সময় বললাম, আমার কথা আপনারা শুনেছেন, আমি উৎসাহিত অনুপ্রাণিত বোধ করছি। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।